সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় বাঙালিরা যে সকল সামাজিক, সাংস্কৃতিক, সাংগঠনিক, রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি কর্মকাণ্ড করে থাকেন, সেগুলোকে আমরা কানাডা জার্নালে উপস্থাপন করার চেষ্টা করি। কানাডায় থাকা কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে আমরা তুলে ধরতে চাই। সুধী দর্শক, কানাডা জার্নালের আজকের প্রতিপাদ্য একটু ভিন্ন রকমের। আপনারা সবাই জানেন, গত 100 বছরের আধুনিক কবিতার ইতিহাসে, ইংরেজি কবিতার ইতিহাসে, বিশ্ব কবিতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি, তিনি টি.এস. এলিয়ট। তিনি কবি, সমালোচক, তাত্ত্বিক, নাট্যকার, গদ্যকার এবং আরো বহুবিধ পরিচয়ে তিনি ভূষিত। টি.এস. এলিয়টের জন্মদিন ছিল গত 26শে সেপ্টেম্বর। তার জন্মদিনকে মনে রেখে কানাডা জার্নালের আজকের আয়োজন টি.এস. এলিয়টের প্রভাব। আমরা জানি, গত 100 বছরের আধুনিক বাংলা কবিতার ইতিহাসে টি.এস. এলিয়ট সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন। সকল কবি কম বেশি তার দ্বারা মোহিত হয়েছেন, প্রভাবিত হয়েছেন। আমরা টি.এস. এলিয়টকে নিয়ে আজকের আয়োজনে পেয়েছি 4 জন বিশিষ্ট লেখক, চিন্তক, গবেষক। এই 4 অতিথির সাথে এখন আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেব। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক, কবি, অনুবাদক ডক্টর গৌরাঙ্গ মহান্ত। আমি সবাইকে শুভকামনা জ্ঞাপন করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আপনারা জানেন, গৌরাঙ্গ মহন্ত অন্ততপক্ষে 8টি গ্রন্থ প্রকাশ করেছেন। তবে তার যে গ্রন্থটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, সেটি হচ্ছে ঝলকে ওঠা স্বপ্নডাঙ্গা। সেটি চীনা কবিতার অনুবাদ। 2016 সালে প্রকাশিত হয়েছিল সে গ্রন্থ, এবং বলা যায় যে চীনের প্রাচীন সময়ের কবিতার এমন একটি সংকলন আমরা এবারই তার কাছ থেকে প্রথম পেলাম। বলে রাখা যেতে পারে, রবার্ট ফ্রস্টকে নিয়ে তিনি ইংরেজিতে একটি গ্রন্থ প্রকাশ করেছেন। আর তার অন্য আরো একটি যে পরিচয়, তিনি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। ডক্টর গৌরাঙ্গ মহান্ত, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের সাথে টরন্টো থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক সুজিত কুসুম পাল। শুভ সন্ধ্যা এবং সুপ্রভাত। আপনারা সবাই জানেন, সুজিত কুসুম পাল টরন্টোতে সম্পাদক হিসেবে বিশেষ নজর কেড়ে আছেন গত প্রায় 2 দশক ধরে। 2016 সালে আমাদের সাহিত্য সংগঠন বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার থেকে প্রকাশিত হয়েছিল তার গবেষণা গ্রন্থ, নন্দিত গ্রন্থ ইয়েটসের কবিতায় নারী ও নিকুঞ্জ। সুজিত কুসুম পাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ঢাকা থেকে
বিশিষ্ট লেখক, পুরস্কারপ্রাপ্ত লেখক ফয়জুল ইসলাম সুমন। সবাইকে অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাকে এনআরবি টিভিতে কিছু কথা বলার জন্য সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ফয়জুল ইসলাম সুমন তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছিল 1998 সালে। সেটির নাম ছিল নক্ষত্রের ঘোড়া। তিনি এ পর্যন্ত 5টি গল্প গ্রন্থ এবং একটি উপন্যাস প্রকাশ করেছেন। তার গল্প গ্রন্থ খোয়াজ খিজিরের সিন্দুক 2017 সালে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 2016-তে। 2017 সালে সেটি প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি অত্যন্ত আনন্দের। গত বছর তার প্রথম উপন্যাস বয়েজ স্কুল ব্যান্ড প্রকাশিত হয়। ফয়জুল ইসলাম সুমনের আরো একটি যে পরিচয়, তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসেবে কর্মরত আছেন। ফয়জুল, আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হওয়ার কথা রয়েছে লেখক জাহানারা পারভিনের। আমাদের মনে হচ্ছে যে অন্য কোনো জটিলতায় তিনি যুক্ত হতে পারেননি। তিনি যখন যুক্ত হতে পারবেন তখন তাকে আমরা পরিচিত করাবো এবং তাকে আমাদের সাথে সম্পৃক্ত করে নেব। আমরা একটু একটু করে টি.এস. এলিয়টের আলোচনার ভেতরে ঢুকে যাব। প্রথমে আমরা একটু বুঝে নিতে চাই যে টি.এস. এলিয়ট, যিনি ইংরেজি ভাষায় লিখেছেন, তিনি আসলে কি লিখেছেন, কেমন লিখেছেন, তার লেখা কেন এত বেশি করে সারা পৃথিবী জুড়ে সাহিত্য মদিদের কাছে এমন করে আদৃত হয়েছে। এবং সেই জানার কাজ শুরু করতে আমি প্রথমে একটু ডক্টর গৌরাঙ্গ মোহন্তার কাছে আসব। আমি জানি যে আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন এবং এরপর এই দীর্ঘ সময় ধরে আপনি যেমন ইংরেজি সাহিত্য পড়েন, একই সাথে ইংরেজি সাহিত্যকে নিয়ে অনুবাদ, তা নিয়ে পড়াশুনো, তা নিয়ে লেখালেখি, গবেষণা সব চালিয়ে যাচ্ছেন। যদি খুব ছোট করে আপনাকে একটি উত্তর দিতে বলি, তাহলে প্রশ্নটি হচ্ছে এমন যে টি.এস. এলিয়টকে নিয়ে আপনার চূড়ান্ত মূল্যায়ন কি? অশেষ ধন্যবাদ। 132 বছর পূর্বে টি.এস. এলিয়ট ভূমিষ্ঠ হন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্র অধ্যয়নকালে বোদলেয়ারের কাব্যের আস্বাদ গ্রহণ করেন এবং তিনি ফরাসি সাহিত্যিকদের দ্বারা প্রবলভাবে প্রভাবিত হন। জুল লাফর্ক, ট্রিস্টান করবিয়েরে তাকে সঞ্জীবিত করে তোলে। পণ্ডিত প্রবর এজরা পাউন্ডের বিস্ময়কর আনুকূল্য তিনি লাভ করেন তার কবিতা চর্চাকালে। এবং আমার কাছে মনে হয়েছে যে বিশ্বের ঋদ্ধ সংস্কৃতি চর্চার তিনি সুযোগ পেয়েছিলেন। এবং আরেকটি দিক যেটি আমি মনে করি যে খুব প্রাসঙ্গিক, সেটি হলো যে তিনি প্রাতিশ্বিক অবলোকন শক্তিকে পূর্ণরূপে ব্যবহার করতে পেরেছিলেন এবং গত শতকের দ্বিতীয় দশক থেকে শতকের প্রায় শেষাবধি পর্যন্ত অ্যাংলো আমেরিকান কালচারকে তিনি প্রভাবিত করেছেন। আরেকটি কথা যেটি আপনি আধুনিক কবিতার প্রসঙ্গ তুলেছিলেন, বস্তুত তিনি ইংলিশ মডার্নিস্ট পোয়েট্রি আন্দোলনে নেতৃত্ব দান করেন এবং তার বিশেষ দক্ষতা হলো তার প্রজ্ঞায় এবং তার ভাষিক নৈপুণ্যে, যেখানে তিনি উৎকর্ষ অর্জন করেন। আর নিরীক্ষাধর্মী ছন্দ ও শৈলী ইংরেজি কবিতাকে আমার মনে হয় পুনর্প্রাণিত করেছে। আর তার প্রবন্ধ প্রাচীন অর্থোডক্সিকে আঘাত করেছে। তিনি নতুন তত্ত্ব উপস্থাপন করেছেন, যেটি আপনি বললেন। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে তিনি আত্মসমালোচনা করতেন। আত্মবিশ্লেষণের মাধ্যমে তিনি
নিজেকে ঋদ্ধ করেছেন, পরিশুদ্ধ করেছেন এবং 1948 খ্রিস্টাব্দে শুধু সাহিত্যে নন, অর্ডার অফ মেরিটে ভূষিত হন। এবং শেষ একটি লাইন বলে আমি শেষ করছি, সেটি হলো এডমান্ড উইলসন বলেছেন, ইন 10 years time Eliot has left upon English poetry a mark more unmistakable than that of any other poet writing in English. সুতরাং তার মূল্যায়ন হয়ে আসছে, আমার মনে হয় হতেই থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার এই ছোট কথার ভেতর দিয়ে টি.এস. এলিয়টের উপরে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়ে গেলাম। এই ভূমিকাতে আমি একটু সুজিত কুসুম পালকে অনুরোধ করব কিছু সংযোজন করতে। আপনি নিজে ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, এখনো নিয়মিত পড়াশুনো করেন ইংরেজি সাহিত্য নিয়ে। যদি আমি বলি যে সামগ্রিক যে ইংরেজি সাহিত্য, আমি এই কথাটি এই জন্য বলছি যে ধরুন আজকে তো আমরা অন্য কোনো ইংরেজি সাহিত্যের মানুষকে নিয়ে, কবি সাহিত্যিককে নিয়ে অনুষ্ঠান করলাম না, আমরা টি.এস. এলিয়টকে নিয়ে করছি। যদি সামগ্রিক ইংরেজি সাহিত্যের প্রেক্ষাপটে ভাবি, তাহলে আপনার দৃষ্টিতে টি.এস. এলিয়টের স্থান কোথায়? ধন্যবাদ। আসলে স্থান এখন তার মৃত্যু প্রায় 55 বছর অতিক্রান্ত হলো। তো এই 55 বছরের আগের অবস্থান ইতিমধ্যেই আমাদের আলোচক ডক্টর গৌরাঙ্গ উনি অলরেডি বলে দিয়েছেন। আমার মনে হয় তারপরে তার প্রয়াণ পরবর্তীকালে টি.এস. এলিয়টের অবস্থান যদি আমরা দেখতে পাই, তাহলে বুঝতে পারবো যে তিনি আগে কত উচ্চ আসনে আসীন ছিলেন। তবুও ধরা যাক যে তিনি 1798 সালের যে কবিতার থিওরি ছিল, সেই থিওরিকে সোজা ভাষায় অত্যন্ত সাহসের সাথে বাতিল করলেন। তিনি বলে দিলেন যে কবিতা ইজ নো মোর এ টার্নিং লুজ অফ ইমোশন। তিনি বললেন রাদার ইটস এসকেপ ফ্রম ইমোশন। কবিতা কখনো পার্সোনালিটির এক্সপ্রেশন থাকতে পারবে না, বরং ইট শুড বি অ্যাওয়ে ফ্রম পার্সোনালিটি। তারপর তিনি ভিক্টোরিয়ান যে রীতি ছিল সেই কবিতাকে ছন্দমুক্ত করলেন এবং সিম্বলিজমের অত্যন্ত নান্দনিক ব্যবহার দিয়ে তিনি আধুনিক গদ্যরীতি চালু করলেন, যেটি বিশ্বব্যাপী সমাদৃত হলো। মানুষ নিঃশ্বাস একটা মুক্ত বাতাসের মধ্যে কবিতাকে আবার নতুন ভাবে দেখা শুরু করলেন, কবিতার পাঠক বেড়ে গেল। তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, বিরাট ভৌগোলিক সাম্রাজ্য, ইউরোপকে ছাড়িয়ে, আমেরিকাকে ছাড়িয়ে, চীন, জাপান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা বিশ্ব এলিয়টের করায়ত্তি। এখন এই মুহূর্তে তার অবস্থান যদি আমি সংক্ষেপে একটু বলি, সময় তো কম। সাম্প্রতিক বিবিসির এক অনলাইন জরিপ হয়েছে। সেই অনলাইন জরিপে টি.এস. এলিয়ট সর্বাধিক ভোট পেয়ে 1 নম্বর কবি হিসেবে নির্বাচিত হয়েছেন। ফরচুনেটলি যিনি দ্বিতীয় স্থানে আছেন তিনি হচ্ছেন জন ডান। এখানে বলা দরকার, টি.এস. এলিয়টের আমলে জন ডান কিন্তু মৃত্যুর পরে মরেই গিয়েছিলেন। তাকে ইন্টেলেকচুয়াল সমাধি থেকে তিনিই আবার জাগিয়ে তুলে এনেছিলেন, অজস্র রিভিউ করে জন ডানকে পরিচিত করে তুলেছিলেন। এখানে তার বিরাট সার্থকতা। এখনো এই সেদিন 2015 সালে তার প্রথম মাস্টারপিস প্রুফ ফর লাভ সং এর শতবর্ষ উদযাপন করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অত্যন্ত জাঁকজমকভাবে। আরো একটি তথ্য দিই, শুধু একাডেমিতে নয়, প্রফেশনাল প্রতিষ্ঠানেও তার কত উচ্চ আসন আপনারা জানেন। লন্ডনের রয়্যাল সোসাইটি অব লিটারেচার, যেখানে নতুন সদস্য হলে একটি কলম দিয়ে সই করতে হয়। আগে দুটো কলম ছিল, একটি হচ্ছে লর্ড বায়রনের কলম, আরেকটি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের কলম। গত 2013 সালে চার্লস ডিকেন্সের কলমটিকে অবসরে পাঠিয়ে নতুনভাবে নিয়োগদান করা হয়েছে টি.এস. এলিয়টের বহুল ব্যবহৃত একটি ফাউন্টেন কলম। তো এই তথ্যগুলো দিয়েই আমরা বুঝতে পারি তার আসন এখন কোথায়। ও আরো একটি তথ্য দিতে পারি, 1994 সালে টম এবং বিপকে নিয়ে, মানে তার স্ত্রীকে নিয়ে একটি সিনেমা হয়েছিল, সিনেমার নাম টম বিপ। এটি কিন্তু
অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল। এটিও আরেকটি তথ্য। ভালো অনেক থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যে টি.এস. এলিয়টকে মানে আমাদের প্রতিপাদ্য করেছি সেটি যথার্থই হয়েছে। অনেক ধন্যবাদ। অনেক নতুন নতুন তথ্য আপনি আমাদেরকে দিলেন। আমরা এবার ফয়জুল ইসলাম সুমনের কাছে যাব। সুমন, আমরা জানি যে আপনি সাহিত্যের ছাত্র নন। আমাদের বাকি দুই অতিথি তারা সাহিত্যের ছাত্র ছিলেন, কিন্তু আপনি নন। কিন্তু আপনি ছাত্র জীবন থেকে কবিতা চর্চা করেন সেটিও আমার জানা আছে, এবং তারপরে গত ২০ বছর ধরে প্রায় আপনি যথেষ্ট সাহিত্য কাজ করছেন। এখন এই যে সাহিত্যের ছাত্র না হয়েও আপনি আজকে টি.এস. এলিয়ট নিয়ে এসেছেন আমাদের সাথে। যদি প্রশ্ন করি, টি.এস. এলিয়ট কেমন পড়া হলো? আমার ধন্যবাদ। আমি 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 পলাতে বলতে চাই যে লিরিক্যাল ব্যালাডস এর কথা আপনার নিশ্চয়ই মনে আছে। সেখানে যে প্রিফেসটা ছিল সেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসলে রোমান্টিক এরার একটা সূচনার কথা বলেছিলেন, এবং উনি বলেছিলেন যে এটা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ঠিক তাই। এই এই জিনিসটা আমরা কোনোদিনও ভুলিনি ওয়ার্ডসওয়ার্থের এই শব্দটা। এখানে এখানে অর্থ যেটা তিনি যেটা বলতে চেয়েছিলেন যে একজন কবি তার মেডিটেটিভ স্টেজে, কবি না একজন পার্সন, তার মেডিটেটিভ স্টেজে বিভিন্ন ফিলিং এবং ইমোশন তখন তার ভেতরে আসে, এবং সেখান থেকে তিনি তার ফিলিং এবং ইমোশনকে ট্রান্সলেট করেন কবিতাতে। অর্থাৎ এখানে অনুমান করে নেওয়া হচ্ছে যে একজন কবি আসলে হাইয়েস্ট গ্রেডের একজন হিউম্যান বিইং, মানে যার কোনো রকম ভুল চুক কিছু হবে না, এবং সে ঠিকঠাক মানুষের কাছে প্রকৃতির বিভিন্ন অবজেক্ট এবং পার্সন থেকে আসা যে ইমোশন সেটাকে ট্রান্সলেট করতে পারবেন। এটা 1800 সালের কথা। এবং তারপরে আমরা দেখি যে 1919 সালে এর বিরোধিতা করছেন টি.এস. এলিয়ট তার বিখ্যাত প্রবন্ধ ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এখানে তিনি বলছেন যে ওয়ার্ডসওয়ার্থ যে কথাটা বলেছেন এটা আসলে ঠিক নয়। একজন কবি আসলে একজন ক্যাটালিস্ট হিসাবে কাজ করেন, ট্রান্সফর্মিং ক্যাটালিস্ট। অর্থাৎ এর ব্যাপারটা এমন নয় যে তার ভিতরে অনেক ইমোশন আসছে প্রকৃতির থেকে, তা নয়। এটা আসলে তার অভিজ্ঞতা, তার অভিজ্ঞতাই তাকে সামনের দিকে এগিয়ে দেয়। যেই অভিজ্ঞতাটা তিনি দেখছেন সেটা তিনি ছেঁকে নিয়ে তারপরে সেটাকে ক্যাটালিস্ট হিসাবে পাঠকের সামনে উপস্থাপনা করেন। এই যে দুইটা স্কুল, রোমান্টিক এবং মডার্ন স্কুলের সূচনা টি.এস. এলিয়টের এখান থেকে বিশাল একটা পার্থক্য হয়ে যাচ্ছে। অর্থাৎ কবি এখন আর একজন কোনো প্রাইভেট পার্সন নন, তিনি সবার ভেতরের একজন মানুষ, যিনি এবং কবি এবং সে তার ভিতরে যে ব্যক্তি সে আসলে সম্পূর্ণ আলাদা। কিন্তু ওয়ার্ডসওয়ার্থের বা সেই সময় রোমান্টিকদের কথা যেটা বোঝা গিয়েছিল, আসলে কবি এবং যেই ব্যক্তির কথা আমরা বলছি তার ভিতরে কোনো পার্থক্য নেই, অর্থাৎ প্রাইভেট পার্সনের ব্যাপারে তারা জোর দিয়েছিলেন। কিন্তু ইলিয়ট যে জিনিসটা বললেন, কবি আসলে প্রাইভেট পার্সন নয়, আমাদেরই মতো একজন মানুষ। তিনি কেবল তার অভিজ্ঞতাকে প্রকাশ করেন কবিতাতে আমাদের সাথে কমিউনিকেট করার জন্য। পার্থক্যটা এখান থেকেই প্রায় 100 বছর হয়ে গেল মডার্নিস্টদের যুগের সূচনা হয়েছে। আপাতত আমি এটুকুই বলবো, পরে সময় পেলে আর। এখন আমরা যেই প্রশ্নটাতে ছিলাম যে আপনি সাহিত্যের ছাত্র ছিলেন না, কিন্তু সাহিত্য নিয়ে যথেষ্ট পড়ে ফেলেছেন, টি.এস. এলিয়ট নিয়ে পড়ে ফেলেছেন। এই জায়গাটায় যদি বলি, তাহলে ধরুন এই যে আমরা জানি যে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক, যেই কবিতা 1915 সালে ছাপা হলো, তারপরে যেটি 1917 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। আপনি যদি একটু ওই কবিতার উপরে আলোকপাত করেন যে সেই কবিতায় আসলে কি ছিল, সেই কবিতা মানে সেই কবিতা কেন এমন এমন আন্দোলন তৈরি করলো পাঠক সমাজে, একটুখানি বলুন। এটা লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক এটা অনন্য সাধারণ একটা কবিতা। এটা আমাদের সবাইকে মানতে হবে। এটা মডার্নিস্ট যুগের শুরু করে। এটা এই শতকের পয়লা দিকে প্রথমে লেখা হয়েছিল, এবং সেটা টি.এস. এলিয়ট যখন হার্ভার্ডে পড়তেন তখন হার্ভার্ড অ্যাডভোকেটে এটার কিছু একটা অংশ ছাপা হয়। পরে তো আমরা জানি যে পোয়েট্রিতে যখন লন্ডনে মুভ করেন তখন
এই কবিতাটি প্রকাশিত হয়, পরে এটা বই আকারেও হয়, এটাও আমরা সবাই জানি। এখানকার যেটা বিশেষত্ব যে ওই সময়ের যে অর্থনৈতিক অবস্থাটা আমেরিকার, সেটাই আসলে আমাদেরকে বুঝতে সাহায্য করে। প্রুফ্রক নামে একটা ক্যারেক্টার, একটা হাইলি আরবান একটা ক্যারেক্টার, যেটা আপনার 1850-এর সময় থেকে আমেরিকাতে যে রিকনস্ট্রাকশন পিরিয়ড হয় সিভিল ওয়ারের পরে, এবং ওই সময় আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের একটা পিকে আমেরিকা চলে যায় ওই সময়টাতে। তো স্বাভাবিকভাবে অনেক মানুষ আপনার মাইগ্রেট করে রুরাল টু আরবান এরিয়াস, এবং সেখানে আরবান এরিয়াতে মানুষজনের যে দুঃখ কষ্ট সেই জিনিসটা তখন ফুটে উঠতে থাকে, যে জিনিসটা আগে বোঝা যায়নি রুরাল সেটিং। তো ইলিয়ট হচ্ছেন এমন একজন আরবান নায়ক যিনি আসলে এইজ অফ ডিকেডেন্সের মানুষ, যিনি আসলে নানানভাবে আরবানাইজড আনএমপ্লয়মেন্ট, আপনার ইনকাম ডিসপ্যারিটি, এই সমস্ত কিছু শিকার হচ্ছে। তো এই একজন মানুষকে ঐতিহাসিকভাবে ইলিয়টের দক্ষতাটা এখানেই, যে ঐতিহাসিকভাবে তাকে চিত্রায়ন করতে গেলে কি করতে হবে, সেটা কি আপনি রোমান্টিকদের খুব সিম্পল, খুবই সহজ সরল ভাষাতে আপনি কি তাকে প্রকাশ করতে পারবেন? না, পারবেন না। অর্থাৎ তাকে প্রকাশ করতে গেলে আপনার নিজস্ব একটা কাঠামো নির্মাণ করতে হবে, নিজস্ব একটা ভাষা নির্মাণ করতে হবে। ইলিয়ট আসলে সেই কাজটাই করেছিলেন, এবং যুগের প্রয়োজনে। আমি এই জিনিসটা বলবো, এটা আসলে the reality dictated him to find a new structure and language to speak about proof-of. তো যে কারণে এই কবিতাটিতে আমরা দেখি যে এটা কনভেনশনাল সমস্ত রকম স্ট্রাকচার ভেঙে দিয়েছে রোমান্টিকদের তুলনাতে। শুধু তাই নয়, ল্যাঙ্গুয়েজটাও ডিফারেন্ট, এত হন্টিং, এটা ভাবা যায় না। আর কবিতার শৈলীর ভিতরে এমন নতুন সবকিছু টি.এস. ইলিয়ট নিয়ে এলেন, যেটার একটা তালিকাও করা যেতে পারে, যে এটা পয়লাতে ফ্রি ভার্সে লেখা একটা কবিতা, যে জিনিসটা আমেরিকাতে ওয়াল্ট হুইটম্যানের হাতে সূচনা হয়েছিল, এবং লং ভার্স, সেটা ওয়াল্ট হুইটম্যানের কৃতিত্ব বলে আমরা জানি। শব্দগুলো, বাক্যগুলো প্রায় খণ্ডিত হয়ে যাচ্ছে, নানান রকম ইমেজ আসছে, একটা ইমেজ থেকে আরেকটা ইমেজে খুব কুইকলি জাম্প করে চলে যাচ্ছেন লেখক। অনেক ক্ষেত্রে শব্দ অমিট করে ফেলা হচ্ছে, ডট 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 দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কাঠামোগত, এবং বিভিন্ন রকম মিথ আসছে, যেমন ধরেন মিথ আসছে, গ্রিক মিথ আসছে, এবং আসছে পূর্ববর্তী লেখক যেমন দান্তের ইনফার্নোর, শুরুটাই ইনফার্নোর একটা কোটেশন দিয়ে, তারপর শেক্সপিয়ারের মানে হ্যামলেটের যেই আপনার যে কন্ট্রাডিকশন, এগুলো দিয়ে উনি নিজেকে ব্যাখ্যা করছেন। এই প্রুফ্রক একজন টিমিড, একজন ভেঙে পড়া মানুষ, মধ্যবয়স্ক, সে তার ভালোবাসাকে জানাতে পারছে না, এবং একটা যেই রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন সেই রাস্তার বর্ণনা এখন পর্যন্ত আমার মনে হয় না এত সুন্দর একটা হন্টেড একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে কেউ দিতে পেরেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি প্রুফ্রক নিয়ে যা বলেছেন সে জায়গায় আমরা বুঝতে পারছি যে এই চরিত্রটি হচ্ছে তার যুগের আসলে প্রতিনিধি হয়ে গিয়েছিল, এবং এলিয়ট যখন তাকে নির্মাণ করলেন, তিনি তাকে একটি মানে যুগোপযোগী চরিত্র হিসেবে উপস্থাপন করেননি, তিনি তার শৈলীর দিক দিয়ে, কারণ টি.এস. এলিয়ট মনে করেছিলেন যে এর আগের যে কাব্যকলা, কাব্যশৈলী, সেটি আসলে আধুনিক মনকে প্রকাশে যথেষ্ট নয়। সেই জন্যই তিনি একটি নতুন ভঙ্গিমার আবিষ্কার করে ফেললেন, এবং সেই ভঙ্গিমার ভেতর দিয়ে আমরা একটা মানে দুর্দান্ত আগুনের বহিঃপ্রকাশ পেলাম। এই একটি কবিতায় কিন্তু তাকে মানে তাকে যেমন সারা পৃথিবীর, এই কবিতা তো প্রকাশিত হয়েছিল সেই আমেরিকা থেকে ওই পোয়েট্রি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এবং তাকে যেমন তাকে পরিচিত করে তুলেছিল, তেমনি এই যে মানে মডার্নিস্ট যে মডার্ন এরা আমরা বলে থাকি, সেই এরার আসলে সূচনা করে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু সুজিত কুসুম পালের কাছে যাই, যে এই যে কবিতা, এই কবিতার পরে আমরা কিন্তু দেখেছি যে তিনি অনেক নতুন নতুন কবিতা লিখছেন, এবং তার ভঙ্গিমা বদলে গেছে, তিনি নতুন ভাষা এবং ভঙ্গির একজন মানুষ হয়ে মানে কবি হিসেবে, মানুষ হিসেবে নিজেকে সবার সামনে উপস্থাপন করেছেন। এবং তেমনই একটি সময়ে 1922 সালে আমরা দেখতে পেলাম দ্য ওয়েস্টল্যান্ড।
মানে আমি এই জন্য বলছি যে ফ্রক থেকে যদি আমরা ওয়েস্টল্যান্ডে আসি, এই দুটি ধাপের মতো তার জীবনে মেজর। আরো একটি ধাপ আসবে, যেটির জন্য আমি ডক্টর গৌরাঙ্গ মহন্তর কাছে যাব। আপনি সুজিত কুসুম পাল একটু আমাদেরকে ওয়েস্টল্যান্ড মানে কেন, তার প্রেক্ষাপট কি, এবং সেখানে তিনি কি নির্মাণ করলেন তা নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে আমাদের প্রেক্ষাপটটা দেখতে হবে প্রথম বিশ্বযুদ্ধের পরের ঘটনা। প্রথম বিশ্বযুদ্ধের পরে কেউ না কেউ তো অবশ্যই জিতেছে, কিন্তু এলিয়ট দেখতে পেলেন না, ইউরোপটা এখন বিভাজিত, অখণ্ড ইউরোপ এখন খণ্ড খণ্ড মতাদর্শে বিভাজিত হয়ে গেছে, এবং এই বিভাজনের বিষয়টি তাকে ভারাক্রান্ত করে তুলেছে। ফলে তিনি যে জিনিসটি অবলোকন করলেন সেটি হচ্ছে, এইভাবে পলিটিক্যাল ক্রাইসিস যদি চলতে থাকে, পাশাপাশি যে স্পিরিচুয়াল ক্রাইসিস, মূল্যবোধের অবক্ষয়, আধ্যাত্মিক সংকট, যেখানে সেখানে বিষয় ভাবনা, অযাচিত, অপ্রয়োজনীয়, যেটাকে আমরা বলি বাংলা কি বলবো, সেটা যৌনতা, এই অপ্রয়োজনীয় যৌনতার কে কিভাবে ঠেকানো যায়, তিনি সেই জন্যে দ্য ওয়েস্টল্যান্ডকে হাজির করলেন পাঠকদের সামনে। এবং এই যে ইউরোপের যে বিভাজন, সে অখণ্ডতা, এটি তার শৈলীর মধ্যেও একটা প্রকাশ পেয়েছে। তিনি যখন টেমস নদীর তীরে আসেন, দেখেন সে আগের টেমসের সে মিষ্টি ভাব নেই। রাতের নাইট ক্লাব নদী দিয়ে বয়ে চলেছে, রাতের সেই ধ্বংস করা সিগারেটের শেষাংশ, মদের বোতল, কন্ট্রাসেপটিভ, এই সব তাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। মেসোরাজার কাহিনী এখানে আসে, ফার্টিলিটি লস্ট, আমি তো মনে করি এটি প্যারাডাইস লস্ট, তাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। কিন্তু শৈলীর মধ্যে যে একটা প্রভাব আসতে পারে, দেখুন এই ওয়েস্টল্যান্ডটা কিন্তু 5টা খণ্ডে বিভক্ত, উনি ইচ্ছে করলে একটা খণ্ডে সমস্ত বিষয়কে আনতে পারতেন, কিন্তু ওই যে মাথার মধ্যে সবসময় অখণ্ডতা কিভাবে বজায় রাখা যায় খণ্ড খণ্ড বিষয় দিয়ে, তিনি 5টি ভাগেই ভাগ করলেন। আমি এই কবিতাটাকে বোঝানোর জন্য আবার একটু ব্যাক করব প্রুফ অফ সং এ। এই প্রুফ অফ সং আমি সাধারণ দর্শক শ্রোতাদের জন্য একটু সাধারণভাবে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে প্রথম 3টি লাইন। প্রথম 3টি লাইনে যদি আমরা যাই, সেটি কি, লেট আস গো দেন ইউ এন্ড আই। বাংলা বললে বোঝা যায়, হ্যাঁ চলো তুমি আর আমি যাই, মনে হচ্ছে এটা রোমান্টিক পরিবেশ। সময়টা কি, when the evening lies stressed out, সন্ধ্যা যখন শুয়ে আছে, এলিয়ে দিয়ে আছে, against the sky, আকাশের মুখোমুখি। এটি মনে হচ্ছে আরো বেশি রোমান্টিক, মনে হয় যেন তুমি আমি সন্ধ্যা হলে তুমি আকাশ হবে, এরকম একটি ভাব। কিন্তু পরক্ষণে আপনারা খেয়াল রাখবেন যে কিভাবে তিনি ম্যানিপুলেট করলেন। 3rd লাইনে এসে এই যে শুয়ে আছে সন্ধ্যার আকাশটা, সন্ধ্যাটা আকাশের মুখোমুখি, লাইক এ পেশেন্ট, তাহলে রোমান্টিক চেতনা থেকে উনি দপাস করে চলে আসলেন কোথায়, এখানে একটা মেডিকেল আবহ তৈরি করলেন। তাহলে কি কে অসুস্থ? পেশেন্টের পরে কি, লাইক এ পেশেন্ট ইথারাইজড, মানে পেশেন্ট অচেতন। তাহলে আসলে কি পুরাটাই অচেতন অবস্থায়? না, আপনি টেবল। তাহলে মেডিকেল থেকে হঠাৎ করে সার্জিক্যাল সিচুয়েশন তৈরি হয়ে গেল। এই যে একটা ইমেজ দিয়ে বিভিন্ন ভাবে পাঠককে থামিয়ে তাকে ম্যানিপুলেট করা, তাকে এক্সপ্লয়েট করা, এটা এক ধরনের প্রতারণা বলবো না, এটা এক ধরনের নান্দনিকতা। পাঠক ভাবে এক, হচ্ছে আরেক। এই যে বিষয় ভাবনাগুলো, এগুলিকে প্রকাশ করার জন্য টি.এস. এলিয়ট প্রায় 38টি সাহিত্য থেকে উদ্ধৃতি নিয়েছেন। তিনি অবশ্য পড়াশোনা করেছেন বিভিন্ন ভাষায়, সেই অক্সফোর্ডে থাকা অবস্থায় পালি থেকে শুরু করে সংস্কৃত, ম্যাথমেটিক্সও পড়েছেন তিনি দর্শনের ছাত্র হয়ে, মানে বোঝার জন্য অনেক কিছুই। কখনো মিল্টনকে নিয়ে আসছেন, কখনো এদিকে গৌতম বুদ্ধের কাছে উনি হাত পেতেছেন, কখনো নবী ইজিকিয়েলের কাছে, কখনো মেসোরাজার কাছে। এই খণ্ড খণ্ড ভাবনাগুলোকে, খণ্ড খণ্ড বিষয়গুলোকে নানান সিম্বল দিয়ে, তার কাছে একটা স্ট্রেংথ ছিল এসবের ব্যাপারে, সেটি হচ্ছে তার ছিল গুরুজি বা এজরা পাউন্ড, তার ছিল ফরাসি বন্ধু
লা ফর্ক এবং আর্থার সিমন্সের সেই কি বলবো সেই কিতাবটি, সেটি হচ্ছে সিম্বলিস্ট মুভমেন্ট। তো এই সব অখণ্ডতার বিষয়টাকে বারে বারে হাইলাইট করে তিনি কিভাবে অবিভাজিত ইউরোপকে দাঁড় করানো যায় এই প্রচেষ্টাই তিনি চালিয়েছেন তার বিষয়তে, তার শৈলী। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু টি.এস. এলিয়টের যে কাব্যধারা, কাব্য প্রতিভা, তার অনেকখানি ইতিমধ্যে ফয়জুল এবং সুজিত কুসুম পালের কাছ থেকে জেনে ফেললাম। আমি ডক্টর গৌরাঙ্গ মহন্তের কাছে যাওয়ার আগে আমাদের অনেক কবি বন্ধু, সাহিত্যিক বন্ধু, লেখক বন্ধু তারা মন্তব্য দিয়েছেন, সেখান থেকে একটু একটু করে পড়ে শোনাবো। এবং আমাদের বিশ্বাস যে আমরা যারা আজকে স্টুডিওতে আছি, আমরাও আমাদের দর্শক বন্ধুদের মন্তব্য দিয়ে ঋদ্ধ হব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যাপক, ইংরেজির অধ্যাপক রিজভী জামান, তিনি লিখেছেন, কানাডা জার্নালকে অনেক ধন্যবাদ এরকম একটি অসাধারণ আয়োজনের জন্য। এলিয়ট আমার একজন প্রিয় কবি। আমি 22 বছর ধরে এলিয়টের কবিতা এবং ক্রিটিসিজম পড়াতে গিয়ে বারবার তাকে আবিষ্কার করি নতুন করে। অনেক ধন্যবাদ। এবং একজন বড় কবি আসলে তিনি যাকে বারবার আবিষ্কার করা যায়, এটা আমরা জানি। তারপরে রুমানা চৌধুরী, তিনি বলেছেন, ওয়েলকাম টু দ্য গেস্টস অ্যান্ড হোস্টস, এক্সেলেন্ট ইনিশিয়েটিভ উইথ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। অধ্যাপক সালমা মুক্তা, তিনি লিখেছেন, কানাডা জার্নালের প্রতিটি আয়োজনে রয়েছে ভিন্ন মাত্রিক উপস্থাপন, শুরুতেই অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড মিউজিকেই মন জুড়িয়ে যায়। সেটি আমাদের টেলিভিশনের যারা রয়েছেন সম্পৃক্ত তাদের কৃতিত্ব। অনেক ধন্যবাদ সালমা মুক্তা। তিনি বলেছেন, মিউজিকটিকে আভিজাত্যবোধের প্রকাশ রয়েছে, পরিকল্পনাকারীদের প্রতি আমার শ্রদ্ধা রইল, শুভেচ্ছা, সবাইকে আন্তরিক ধন্যবাদ, এরকম লিখেছেন। আপনাকেও ধন্যবাদ যে আপনি দেখছেন। আমাদের টরন্টোর একজন সংস্কৃতিকর্মী এবং লেখক তাসমিনা খান, তিনি লিখেছেন, সুজিতদার নারী ও নিকুঞ্জতেই তার অবস্থানের সকল তথ্য পাওয়া যায় ঠিকই, এবং সেই জন্যই সুজিতদাকে যখনই আমি পরিচয় করাতে যাই ওই গ্রন্থটির প্রসঙ্গ তুলে নিয়ে আসি। রিজভী জামান আরো অনেক কথা লিখেছেন, আমরা সুযোগ পেলে পড়বো। আমাদের কবি হোসনে আরা জেমি, তিনি অনুষ্ঠানের সাথে রয়েছেন। ননী গোপাল, লেখক কবি আমাদের ননী গোপাল টরন্টোর, তিনি লিখেছেন, মেনি আননোন ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন ফ্রম সুজিতদা, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। মনে হচ্ছে সুজিতদার কৃতিত্ব একটু বেশি হয়ে গেছে, ধন্যবাদ ননীদা। এবং সুজিতদাকেও ধন্যবাদ। আমাদের বিশিষ্ট লেখক, পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক কাজী রাফি বলেছেন, এক ধ্রুপদী কবিকে নিয়ে এই আলোচনা গুরুত্বপূর্ণ, ভালো লাগছে। অনেক ধন্যবাদ, আপনি সাথে রয়েছেন। বিশিষ্ট কবি এবং অনুবাদক এবং লেখক জাহাঙ্গীর মোহাম্মদ, তিনি বলেছেন, এলিয়ট প্রাচ্যবিদ্যার গভীর অনুরাগী পাঠক, বেদ, উপনিষদ, ত্রিপিটক সম্পর্কে বিশেষ ব্যুৎপত্তি সম্পন্ন পাশ্চাত্য বিশ্বের খ্যাতিমান আধুনিক কবি। তিনি অন্য একটি জায়গায় ইঙ্গিত করে ফেলেছেন। আমরা আমাদের আলোচনার পরে এই জায়গাটাতে যাব যে তিনি আসলে কতখানি বেদ উপনিষদ পড়েছিলেন, তাকে তার সাহিত্যে প্রয়োগ করতে পেরেছিলেন। ডক্টর জাহাঙ্গীর মোহাম্মদ আরো লিখেছেন, রবীন্দ্রনাথ এলিয়ট পাঠ করেছেন, ব্যবহার করেছেন, অনুবাদ করেছেন গভীর অভিনিবেশ সহকারে। আরো একটি ইঙ্গিত এসে গেছে। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর মোহাম্মদ, আপনার এই ইঙ্গিতগুলোর জন্য আমাদের আলোচকদের সাথে আমাদের কথোপকথন চালাতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, আমরা জানি যে রবীন্দ্রনাথ এলিয়ট নিয়ে অনেক কাজ করেছেন, অনুবাদ করেছেন, আমরা সেখানে যাব পরে। অথচ এলিয়ট কোথাও রবীন্দ্রনাথের নামোল্লেখ পর্যন্ত করেননি। এটি আরেকটি জটিল প্রসঙ্গ উঠে আসলো। দেখা যাক সে বিষয়ে আমাদের কোনো অতিথি বলতে পারেন কিনা, এমনকি যদি আমাদের কোনো দর্শক বন্ধু জানান তাহলে সেটিও আনন্দের হবে, কারণ আমরা মনে করি আমাদের যে অতিথিরা স্টুডিওতে রয়েছেন এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবার সম্মিলিত জ্ঞান দিয়েই আমাদের এই অনুষ্ঠানটি একটি সফলতার দিকে যেতে পারে। তিনি লিখেছেন, ডক্টর জাহাঙ্গীর মোহাম্মদের মন্তব্যটি আমি আরো পড়ছি। তিনি লিখেছেন, তাদের সম্পর্কের এই অস্বস্তি সম্পর্কে আপনি কি বলবেন? আমরা যাব এই জায়গাটাতে যে কোনো অস্বস্তি ছিল কিনা রবীন্দ্রনাথ এলিয়ট সম্পর্কে। রিজভী জামান আরো লিখেছেন, there are lots of enigma in Eliot's poetry. Eliot was deeply influenced by Upanishadic philosophy. প্রসঙ্গটি আবার এসে গেল।
এলিয়টের উপরে আমরা জানি যে উপনিষদের বিরাট প্রভাব ছিল। কাজী রাফি আরো লিখেছেন, এলিয়ট সারা বিশ্বের কবিদের শৈলীতে, ভাবনায়, দর্শনে ফেলেছেন দারুণ প্রভাব। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বহুমাত্রিক বিষয়ের উপরে এমন আলোচনা অনুষ্ঠান এনআরবি টেলিভিশনের এক বড় আভিজাত্যময় আর্কাইভ হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ কাজী রাফি, আপনার এই প্রশংসা আমাদের মাথায় থাকবে। সঞ্চালক সুব্রত কুমার দাসের জ্ঞানগর্ভ উপস্থাপনা এবং প্রশ্ন এই মাতৃকতাকে ঔজ্জ্বল্য দান করেছে। এটি তো উনি আমাকে পছন্দ করে এই প্রশংসা করেছেন, তারপরও তাকে ধন্যবাদ। আমরা এটুকু পর্যন্ত মন্তব্য শুনলাম, আরো অনেক মন্তব্য আছে। অনেক ইংরেজির অধ্যাপক, ইংরেজির ছাত্র, সাহিত্যকর্মী, লেখক তারা মন্তব্য দিচ্ছেন, আমরা পড়ে শোনাবো। আমরা একটু চলে যাই ডক্টর গৌরাঙ্গ মাহান্তের কাছে। আমরা এর আগে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক, তার যে যুগান্তকারী বই প্রকাশ, সেটি সম্পর্কে জানলাম। দ্য ওয়েস্টল্যান্ড সম্পর্কে জেনেছি, কিন্তু আমরা জানি যেটি আমাদের বাঙালি পাঠকের কাছে কম পরিচিত, বা পরিচিত কিন্তু প্রভাবের জায়গাতে যদি আমরা বলি তুলনায় যেটি কম, সেটি হচ্ছে দ্য ফোর কোয়ার্ট্রেটস। এমন একটি গ্রন্থ, এর যে পরিপ্রেক্ষিত, এর যে বিষয়, এর যে প্রভাব, তা নিয়ে আমি ডক্টর মহান্তের কাছে একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। আমি ফোর কোয়ার্টার্স সম্পর্কে বলবার আগে একটু ওয়েস্টল্যান্ডের দিকে তাকাতে চাই। দ্য ওয়েস্টল্যান্ড সম্পর্কে বলেছেন, আমার বিষয়টা হলো যে দ্য ওয়েস্টল্যান্ডের যে শেষ সেকশন আছে, সেখানে বিশেষ করে এলিয়ট উপনিষদের কাছে চলে গিয়েছেন। ডক্টর মহান্ত, আমি একটা জিনিস অনুরোধ করে রাখি, সেটা হচ্ছে উপনিষদ, এবং ওই জায়গাতে আমরা একটু পরে যাব। আমরা যদি হ্যাঁ, তাহলে আমাদের ভালো হবে। হ্যাঁ, না, ওইটার সঙ্গে আমি লিঙ্ক করব তো, কারণ ওখানে এই ভারতবর্ষের নৈসর্গ উপনিষদের প্রসঙ্গ যেভাবে এসছে, সেটা আকস্মিক মনে হতে পারে পাঠকের কাছে, এবং সেই বিষয়টার যথাযথ সমন্বয় ঘটিয়েছেন ফোর কোয়ার্টার্স কাব্যে। সেই জন্য এই কথাটা বলা। এখানেই আমি শেষ করছি ওই দ্য ওয়েস্টল্যান্ডের প্রসঙ্গ। ফোর কোয়ার্টার্স মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বের একটি মাস্টারপিস, এবং এলিয়ট নিজেই সাক্ষাৎকার প্রদানকালে বলেছিলেন যে এই কাব্যটি একটা অভিনব কাব্য, এবং এ কাব্যের 4টা খণ্ড রয়েছে, বা অংশ বলা যেতে পারে, ইংরেজিতে সেকশন। একটা হলো বার্ন্ট নর্টন, ইস্ট কোকার, দ্য ড্রাই সালভেজেস ও লিটল গিডিং। এই 4টা খণ্ডে, প্রত্যেকটা খণ্ডে 5টি করে কবিতা আছে, ছোট ছোট। যাই হোক, তো তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রথমটির চেয়ে দ্বিতীয়টি বেশি ভালো, দ্বিতীয়টির চেয়ে তৃতীয়টি আরো ভালো, তৃতীয়টির চেয়ে চতুর্থটি আরো ভালো। খুব মজা করে বলছিলেন। এবং আমরা যখন এটার পাঠ নিই, তখন আসলেই দেখা যায় যে একটা অভিনব কাব্য, যার প্রভাব আপনি যেমন বললেন যে আসলে খুব কম পড়েছে, বিশেষ করে বাঙালি লেখকের উপরে, বা আমাদের যারা পাঠক রয়েছেন তারাও এটি তেমন একটা পড়েছেন বলে আমার মনে হয় না। কারণ আমি যত আলোচনা পড়ি, এই ফোর কোয়ার্টার্স এর কথা তেমন দেখি না। তো এই ফোর কোয়ার্টার্স তিনি কিন্তু একবারই প্রকাশ করেছেন তা নয়, 1936 থেকে শুরু করে 1942 কাল পরিসরে তিনি এটা লিখেছেন, এই বিভিন্ন খণ্ডগুলো। কিন্তু একটা কাব্যে প্রকাশিত হয় 1943 খ্রিস্টাব্দে। আর এ কাব্যের কথাবস্তু হলো মূলত কাল এবং অখণ্ড কালের অনুত্থান। অখণ্ড কাল বলতে আমি ইটার্নিটি বোঝাচ্ছি, টাইম অ্যান্ড ইটার্নিটি। ইতিহাসের প্রকৃতি, আত্মিক পুনর্জাগরণ এবং খ্রিস্টীয় বিশ্বাসের সাথে শ্রীকৃষ্ণের আদর্শ ভাষ্য হয়ে উঠেছে বলে আমরা দেখছি। মানে এখানে তিনি শ্রীকৃষ্ণকে নিয়ে আসছেন এবং একই সাথে খ্রিস্টীয় বিশ্বাসকে যুক্ত রাখছেন। আর তিনি বলছেন যে এই যে কাল, আমরা সাধারণত প্রেজেন্ট, পাস্ট, ফিউচারকে জানি। তিনি বলছেন এই ত্রিকালের মধ্যে বর্তমান কালেরই গুরুত্ব বেশি। তার ভাষায় আমি একটু পড়ে শোনাচ্ছি। টাইম পাস্ট অ্যান্ড টাইম ফিউচার, what might have been and what has been, point to one end
which is always present. মানে এই প্রেজেন্টের মধ্যেই যেন পাস্ট রয়েছে, প্রেজেন্টের মধ্যেই যেন ফিউচার রয়েছে। আমি খ্রিস্টীয় বিশ্বাসের কথা বললাম, তিনি সেন্ট অগাস্টিনের দর্শন পড়েছেন এবং তার সারাৎসার এ কাব্যে গ্রহণ করেছেন। অগাস্টিন মনে করতেন যে শব্দই লোগোস, লোগোস মানে ব্রহ্ম, গড, শব্দকে ব্রহ্ম হিসাবে তিনি ধরেছেন এবং কালাতীত শব্দের মাধ্যমে ঈশিত্বের সাথে যুক্ত হওয়া যায়, মানে ঈশ্বরকে পাওয়া যায় যদি আপনি আপনার শব্দকে কালাতীত করে তুলতে পারেন, তাহলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়, এটা অগাস্টিন বলছেন। এবং ঠিক একই কথার উচ্চারণ আমরা দেখছি এলিয়টের এই কাব্যে। হ্যাঁ, এবং তিনি এই যে শুধু শব্দ দিয়ে যে উত্তরণ ঘটাবেন, একটা আত্মিক মোক্ষ লাভ করবেন তা কিন্তু নয়। এলিয়ট এখানে আবার বলছেন হিউমিলিটির কথা, মানে নম্রতার প্রসঙ্গ এনেছেন। তার ভাষায়, the only wisdom we can hope to acquire is the wisdom of humility. Humility is endless. মানে বিনম্রতা বা নম্রতা মানুষের এমন একটা গুণ যা আপনাকে মৃত্যুঞ্জয়ী করে তোলে। সুতরাং এই অসাধারণ বাক্যাবলী আমরা একমাত্র তার 4 কোয়ার্টার্স কাব্যেই পাই। এবং শেষ দিকে শ্রীকৃষ্ণের তিনি নিষ্কাম সাধনা বা নিষ্কাম কর্মের কথা বলেছেন। আপনি জানেন গীতায় সকাম এবং নিষ্কাম কর্ম সাধনার কথা বলা হয়েছে। এলিয়ট কিন্তু এই নিষ্কাম কর্ম সাধনাকে স্বাগত জানিয়েছেন এবং অসাধারণ কিছু বাক্য তিনি উচ্চারণ করেছেন। আমি পাঠ করে শোনাই সবার জন্য। While time is withdrawn, consider the future and the past with an equal mind. মানে পাস্টকে ফিউচারকে ইকুয়াল মাইন্ড দিয়ে বোঝবার জন্য তিনি বলছেন। and do not think of the fruit of action. এই ফ্রুট অফ অ্যাকশনটাই গীতায় রয়েছে, মানে ফলের আশা করা যাবে না, ফলাকাঙ্ক্ষার দিকে তাকিয়ে থাকা যাবে না। এবং শেষ লাইনটি হলো ফেয়ার ফরওয়ার্ড, এগিয়ে যাও, অগ্রসর হও। এই ফেয়ার ফরওয়ার্ড যখন আমি পড়ি তখন আমার কাছে মনে হয়েছে সেই উপনিষদের বাণী, চড়েই বেটি, এগিয়ে যাও, এগিয়ে যাও। এই যে অসাধারণ কথা যা আমাদেরকে উদ্বোধিত করে, আমাদেরকে সঞ্জীবিত করে, এই কথা কিন্তু এলিয়ট অন্য কোথাও বলেননি। এবং এর স্ফুরণ আমরা বাংলা সাহিত্যে বা বাংলা লেখককে মোহিত করবার ব্যাপারে, মোহিত শব্দ আপনার কাছ থেকে আমি নিচ্ছি, আপনি প্রথমে এই কথাটা বলেছেন। আমার মনে হয় যে কোনো বাঙালি কবিকে ঠিক তেমন করে যেভাবে ওয়েস্টল্যান্ড বা প্রুফ্রগ মোহিত করেছে, মুগ্ধ করেছে, প্রভাবিত করেছে, 4 কোয়ার্টার্স করেনি। অথচ এলিয়টের ভাষায় সবচেয়ে বড় বিখ্যাত বা প্রভাবশালী কবিতা হলো তার 4 কোয়ার্টার্স। আমি মনে হয় আমি যদি এখানে এই শেষ জায়গাটায় করি। না, আমি এই জায়গাটায় আরেকটু বলা যায়, আমি আপনাকে বলুন। আরেকটু প্রশ্ন করি। আচ্ছা, ধরুন বলুন। আমাদের বাঙালি কবি সাহিত্যিকরা তারা যখন আসলে ওই দ্য লাভ সং অফ প্রুফর্ক প্রথম পড়লেন, ওই যে একটা ধাক্কা হলো, হ্যাঁ, এটা কিন্তু বাঙালি মানে কাব্যকর্মীদের জন্য একটি ধাক্কা হয়েছে। নিশ্চয়ই। ওই ধাক্কাকে আত্মস্থ করতে করতে তারপরে ওয়েস্টল্যান্ডকে একটু গ্রহণ করে হজম করতে করতে তারা আর 4 কোয়ার্টার্স পর্যন্ত পৌঁছতে পারেননি। হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যে ব্যাপারটি কি এমন হয়েছিল। এটি ভালো কথা। এবং এলিয়টের যদি আপনি 4 কোয়ার্টার্স না পড়েন তা সামগ্রিকভাবে তাকে জানা যাবে না। কারণ ওই বন্ধা জীবনের কথা, বন্ধা ভূমির কথা আমরা শুধু পড়ছি। এবং এই যে যৌনতার কথা, এবং আমরা প্রুফর্গ জেনেছি, প্রুফর্গের শেষে কিন্তু সাপ্রেসড লিবিডোর কথা রয়েছে, মানে যৌনতা দিয়েই ভরে গেছে। সে প্রুফর্গ বলুন অথবা ওয়েস্টল্যান্ড বলুন, টাইরিসিয়াস সে কিন্তু যৌনতার বিষয় নিয়েই একদম কি বলা যায় নিমগ্ন একটি ক্যারেক্টার। কিন্তু এর থেকে মহা উত্তরণ ঘটে যাচ্ছে আপনার 4 কোয়ার্টার্সে, তার সন্ধান আমরা রাখিনি। এবং আমি মনে করি যে এই যে প্রথম আলোচিত যে কাব্যাবলী বা কাব্যগুলোর কথা আমরা জানলাম, তার সঙ্গে যদি এটাকে যুক্ত করা যায় তাহলে কাব্য সাধনার দিক থেকে তাকে সামগ্রিকভাবে চেনবার প্রয়াস পাওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার এই প্রসঙ্গ নিয়ে আসব, কারণ আমাদের আলোচনার বিষয়ের ভিতরে আমরা ভেবে রেখেছি কথা বলবো যে এলিয়টের কবিতা কি করে আমাদেরকে প্রভাবিত করেছিল এবং
তাকে ভারতবর্ষীয় দর্শন কি করে প্রভাবিত করেছিল, এ সমস্ত নিশ্চয়ই। জায়গায় আমরা আমাদের সময় এবং সুযোগ মতো চলে আসব। আমি একটু ফয়জুল সুমনের কাছে আবার যদি আসি, আপনি প্রথমেই এলিয়টের এই কবিতার তত্ত্ব কথা বলছিলেন, ওই যে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের কথা, যেটি 1919 সালে ছাপা হয়। আমি যদি খুব হিসেব করে দেখি, দেখুন 1919 মানে হচ্ছে এলিয়টের বয়স তখন 31, এবং তার কবিতা যখন ছাপা হচ্ছে প্রথম, যেই কবিতা দিয়ে তিনি সারা বিশ্বের মানে কাব্য জগৎকে আলোড়িত করে ফেললেন, সেই কবিতা যখন ছাপা হচ্ছে তখন তার বয়স হচ্ছে 26 বা 27। এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তিনি হচ্ছেন এমন একজন কবি যে তিনি কিন্তু সময় যাচ্ছে, তিনি নিজেকে নতুন করে নির্মাণ করছেন, বিনির্মাণ করছেন, নতুন করে পাঠকের কাছে নিজেকে উপস্থাপন করছেন। এবং এর একটা জায়গায় এই শুরুতে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে আমরা অন্য একজন মানে মানে যেই কবিকে আমরা এতদিন পর্যন্ত জানছিলাম 4-5 বছর ধরে, সে দুর্দান্ত কবিকে আমরা একজন তাত্ত্বিক হিসেবে পেয়ে গেলাম। আপনি অনেকগুলো ইঙ্গিত দিচ্ছিলেন, যেমন ওই ওয়ার্ডসওয়ার্থের যে তত্ত্ব, সেই তত্ত্বকে তিনি অস্বীকার করেছেন, এইসব বলছিলেন। আমরা ওই জায়গাটাতে আরো একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে তার কবিতা বিষয়ে তার মূল ধারণাটা কি ছিল, তিনি কি ভাবতেন। অনেক ধন্যবাদ আপনাকে। টি.এস. ইলিয়টের আগে আমরা আলোচনা করেছি যে রোমান্টিক এরার কবিদের সাথে তার পার্থক্যটা কি, এটা আমাদের জানা হয়েছে। টি.এস. ইলিয়ট আসলে আমি যেটা বলবো যে উনি হয়তো এমন হতে পারে যে উনি কবি হতে চাননি, এমন হতে পারে যে উনি ওই সময়ের যে যুগ যন্ত্রণা সেটাকে উনি সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তো সেটা কিভাবে করা যেতে পারে, তার প্রথম আপনার কাজ আমরা যেটা দেখেছি, হার্ভার্ডের যে উনি যে থিসিস করেছিলেন, যেটা আনফিনিশড, F.H. ব্র্যাডলি ফিলসফি, সেখানে কিন্তু এটার একটা নির্দেশনা রয়ে গেছে যে অভিজ্ঞতা, সময়, এগুলো সবকিছুকে নিয়ন্ত্রণ করে মানুষের অভিজ্ঞতা। আর আপনার ওটার নাম হচ্ছে নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স ফ্রম F.H. ব্র্যাডলি। অর্থাৎ এই অভিজ্ঞতা এবং মানুষের জ্ঞানকে কিভাবে আপনার প্রভাবিত করে আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, সেই জিনিসটা ভাবতে ভাবতেই আমার মনে হয় যে উনি অনুরক্ত ছিলেন কবিতার প্রতি ছোটকাল থেকে, সেটাও আমরা জানি। কিন্তু একটা ফোর্স, ড্রাইভিং যে ফোর্স, আমার মনে হয় তার হার্ভার্ড ইয়ারে এই ড্রাইভিং ফোর্সটা তৈরি হয়। হি ওয়ান্টেড টু এক্সপ্রেস হিমসেলফ, কিন্তু সময়টাকে কিন্তু কিভাবে করা হবে, জন্য তিনি মাধ্যম হিসাবে যেমন কবিতা বেছে নিয়েছেন, তিনি আবার প্রবন্ধ লিখেছেন, তিনি কিছু নাটকও লিখেছেন, এটাও খুবই ইন্টারেস্টিং। এবং তিনি ফিলসফির উপরে কাজ করেছেন এক্সটেন্সিভলি, যদিও সেগুলো প্রকাশিত হয়নি সবকিছু। অর্থাৎ আমি যে জিনিসটা বলবো যে যুগ যন্ত্রণা, এটা প্রকাশ করার জন্য তার কাছে কবিতা একটা চমৎকার মাধ্যম বলে মনে হয়েছে। এবং সেই কবিতাকে প্রকাশ করতে গেলে কি করতে হবে সেটা যখন তিনি ভাবতে বসেন, তখনই তিনি রোমান্টিকদের সমালোচনা করে নিজে একটা কাব্য কাঠামো তৈরি করেন এবং ভাষা তৈরি করেন। এই ভাষাটা কি, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে আমাদের অ্যাংলো স্যাক্সন ট্র্যাডিশনের যে ভাষা, যে সেই সময় যেই মডার্ন ইংলিশ, যে জিনিসটা ইংলিশরা সাথে নিয়ে গিয়েছিল আমেরিকার ভূখণ্ডে, সেটাতে তিনি লিখতে পারতেন। সেটাতে না লিখে তিনি ভার্নাকুলার আমেরিকান তে লিখলেন। একটা ভাষা, নতুন একটা ভাষা তৈরি করতে হবে, বিকজ ওই সময় আমেরিকা একটা মেল্টিং পট, বিভিন্ন দেশ থেকে সেখানে মানুষজন যাচ্ছে এবং সেটেল ডাউন করছে ওই সময়টা। তো তাদের মুখে চলতে চলতে আমাদের যে ধ্রুপদ, যে ইংলিশ, মডার্ন ইংলিশ ভাষা, যেটা ইংল্যান্ডের ভাষা, সেই জিনিসটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে। শুধু ভাষাই পরিবর্তিত হচ্ছে না, শব্দের যে কনোটেশন সেগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। ইলিয়ট চেয়েছিলেন এই সব নতুন শব্দ, এইসব কনোটেশন, এগুলোকে এক জায়গায় করবে। সেই জায়গায় করতে গিয়ে তার আপনার লাভ সং অফ যে আলফ্রেড প্রুফ্রক লেখা, ওয়েস্টল্যান্ড লেখা, ফোর কোয়ার্টারের ব্যাপারটা একটু আলাদা, সেটা নিয়ে এর ভিতরে আলোচনা হয়েছে। এইখানে ইলিয়টের কৃতিত্ব যে তিনি যুগ যন্ত্রণা, ওই সময়ের আমেরিকাকে তিনি তুলে আনতে পেরেছিলেন। শুধু তাই নয়, ওয়েস্টল্যান্ডে এসে আমরা দেখলাম তখন ব্যাপারটা আর আমেরিকার সোসাইটি রইল না, এটা একটা ওভারঅল একটা পৃথিবীর
যে ডিকেডেন্স, সেই ডিকেডেন্স, সেখানে করাপশন, রেপ সেখানে করাপশনের একটা প্রতীক, এবং সেখানে মানুষের যে মৃত্যু ঘটছে, এই টাওয়ার ব্রিজের এখানে আপনারা জানেন যে দান্তের আলিগরিটা ওই জায়গাটাতে কাজ করে, সেখানে লাইক ইনফার্নোর যে হেল, সেই হেলের বর্ণনা সেখানে, এবং সবশেষে তিনি দেখাচ্ছেন যে থার্ড ম্যান ওয়াকিং উইথ ইউ, অর্থাৎ এখানে রেজারেকশনের যে একটা সম্ভাবনা আছে, সেই জিনিসটা উনি কিন্তু দেখাচ্ছেন। এই রেজারেকশনটা কি? দ্যাটস এজ অফ ডিকেন্ডেন্স। আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবী যে ভেঙে পড়ল, সমস্ত বিশ্বাস, সত্য সুন্দরের যে বিশ্বাস, আমাদের স্পিরিচুয়ালিটি, সমস্ত কিছু ভেঙে শ্যাটার হয়ে গেল। সেই সময়টা থেকে উত্তরণের জন্য তিনি ওয়েস্টল্যান্ডের শেষের 5th অংশটাতে তিনি রেজারেকশনেরও একটা ইঙ্গিত দিলেন। এখানেই টি.এস. ইলিয়ট বিশাল কবি, শুধুমাত্র আমেরিকার বাস্তবতায় তিনি আটকে থাকবেন না, তিনি বিশাল পৃথিবীকে দেখলেন। আর স্পিরিচুয়ালিটি নিয়ে তো ডক্টর গৌরাঙ্গ মহন্ত আলাপ করেছে। অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে যেমন অনেক কিছু জানছি, তেমনি আসুন আমরা একটু শুনে ফেলি যে আমাদের দর্শক বন্ধুরা আর কি কি বললেন। আমাদের বন্ধু তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অরুণ ভৌমিক, তিনি বলছেন সুজিতদার নারী ও নিকুঞ্জ বইটিতে এই বিষয়ে অনেক তথ্য রয়েছে। ঠিক তাই, অনেক ধন্যবাদ। আমাদের টরন্টোর অনেক বন্ধু আসলে সুজিত কুসুম পালের বইটি পড়েছেন, এটি একটু আনন্দের বিষয়। আমাদের টরন্টোর একজন বিশিষ্ট লেখিকা রুমানা চৌধুরী, তিনি বলছেন অ্যাকচুয়ালি দ্য মডার্নিস্ট মুভমেন্ট ইন ইংলিশ পোয়েট্রি ইজ ডিপিক্টেড ক্লিয়ারলি ইন দ্য ওয়েস্টল্যান্ড বাই এলিয়ট। আই থিঙ্ক দিস ট্রান্সফরমেশন in the composition of English verses was revolutionary, কোনো সন্দেহ নেই। Diction, meaning coinage of words, style and versification were remarkable. Thanks for the discussion by the learned guests. Many thanks to রুমানা আপা, আপনি আমাদের সাথে বলছেন। রুমানা আপা নিজেও ইংরেজির মানুষ, খুব ভালো লাগছে যে তিনি অনুষ্ঠান দেখছেন এবং তার ভাবনা আমরা জানলাম। ফারহানা নীলা, আচ্ছা, তিনি একটি ব্যক্তিগত তথ্য জানিয়েছেন। ফয়জুল ইসলাম আমার বড় ভাই। আচ্ছা নীলা, আপনি ফয়জুলের ছোট বোন, অনেক ধন্যবাদ আপনাকে, দেখছেন। রিজভি জামান আরো লিখেছেন, আই ক্যানট অ্যাকসেপ্ট ইলিয়টস রিমার্ক অন হ্যামলেট অ্যাজ এ ফেইলিওর ইন আর্ট। এই জায়গাটায় আমরা যাব যে কি কি জিনিস নিয়ে প্রশ্ন তুলে ফেলা যায়, আমরা একটুখানি পরেই যাচ্ছি। তারপরে আরো ছোট ছোট কয়েকটি মন্তব্য আছে, আমরা একটু আবার অন্য জায়গায় চলে যাই। ডক্টর মহান্তর কাছে প্রথমে আসি। ডক্টর মহান্ত, আপনি মানে আপনার মানে আগের কথা আমরা থামিয়ে দিয়েছিলাম, সেই উপনিষদের কথা যখন আসছিল ইত্যাদি ইত্যাদি। আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে কোথায় দাঁড়াবো যদি বলি যে বাংলা সাহিত্য অথবা বাংলা কবিতা, সেটি টি.এস. এলিয়টের কবিতা দিয়ে, তার কাব্য তত্ত্ব দিয়ে, তার ভাবনা দিয়ে কতখানি প্রভাবিত হয়েছিল, এই জায়গাটায় একটি সামগ্রিক আলোকপাত কি আপনি করতে পারেন? নিশ্চয়ই। আমাদের বাংলা ভাষায় খুব কম বই রয়েছে যেখানে এলিয়টের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। তো খন্দকার আশরাফ হোসেন একটি বই লিখেছেন, 2010-এ প্রকাশ হয়েছে, সেটি মডার্নিজম অ্যান্ড বিয়ন্ড ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেস অন বাংলাদেশি পোয়েট্রি। তো সেখানে তিনি আমাদের এবং ভারতের কবিদের উপরে এলিয়টের যা প্রভাব তা নিয়ে সুবিস্তৃত আলোচনা করবার চেষ্টা করেছেন। আমি উপকৃত হয়েছি বইটি পাঠ করে। তো কিছু কথা এ প্রসঙ্গে বলি। সুধীন্দ্রনাথ দত্তের কথা দিয়েই শুরু করি, যে তিনি পরিচয় বলে একটি পত্রিকা সম্পাদনা করতেন। এর প্রথম সংখ্যাতেই কাব্যের মুক্তি প্রবন্ধ প্রকাশ করেন, যেখানে তিনি বলেছেন যে টি.এস. এলিয়টকে অনুসরণ করা দরকার তরুণ কবিদের। আমি একটুখানি প্রশ্ন করি যে এই প্রথম সংখ্যাটি কত সালে ছাপা হলো, পরিচয়ের প্রথম সংখ্যা? আচ্ছা, এটি ছাপা হলো
আপনার আমি একটু পরে বলি, এটি এটি 1931 বা 32 এরকম হবে। আচ্ছা, তা যদি হয়ে থাকে তাহলে আমরা একটুখানি প্রশ্ন তুলি। এর হ্যাঁ। আগে কিন্তু আমরা রবীন্দ্রনাথকে দেখেছি এলিয়ট দিয়ে প্রভাবিত হয়ে যেতে। তিনি আরো একটি প্রবন্ধ লিখছেন, সুধীন্দ্রনাথ দত্ত, সেটির নাম হলো ঐতিহ্য টি.এস. এলিয়ট। ঐতিহ্য প্রসঙ্গে এখানে কথা বলা হয়েছে এবং তিনি এখানে বলছেন যে নৈর্ব্যক্তিকতার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হবে। আর তার নিজের যে কবিতা, একটি কবিতার প্রসঙ্গ উত্থাপন করতে চাই, সেটি হলো জেসন। জেসন কবিতায় তিনি যে পোয়েটিক পার্সনে উপস্থাপন করেন তার সঙ্গে কিন্তু প্রুফওয়ার্কের মিল রয়েছে। খুব মজার একটি বিষয়। বিষ্ণুদে অসম্ভবভাবে প্রভাবিত। বিষ্ণুদে তো এলিয়টকে গুরু বলেই মানতেন। তার কিছু প্রবন্ধ রয়েছে যিনি এলিয়টকে নিয়ে লিখেছেন, সেই একদম প্রথম দিকেই। টি.এস. এলিয়টের মহাপ্রস্থান, রুচি ও প্রগতি, এটি বেরিয়েছে 1946-এ। টমাস স্টার্ন এলিয়ট, এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য গ্রন্থে বেরিয়েছে 1958 সালে। এলিয়ট প্রসঙ্গে জনসাধারণের রুচি নামক গ্রন্থে বেরিয়েছে 1975 সালে। আচ্ছা, এরপরে তিনি একটি অনুবাদের বই তৈরি করেছেন, যেটার নাম রেখেছিলেন এলিয়টের কবিতা। সেখানে 23টি কবিতা রয়েছে। আমরা সিগনেট প্রেসের মাধ্যমে বইটি পেয়েছি 2012-তে। এটি কি বিষ্ণুদের কবিতার কথা বলছেন? আর বিষ্ণুদের কবিতা, মানে বিষ্ণুদের কিন্তু আমরা কি এর আগেই সুধীন্দ্রনাথের অনুবাদ পেয়ে যায়নি? সুধীন্দ্রনাথ তো অনুবাদে যাননি টি.এস. এলিয়টের, বিষ্ণুদে গিয়েছেন। আমি সেই বিষ্ণুদের প্রসঙ্গে কথা বলছি, যে বিষ্ণুদে অনেকগুলো কবিতা করেছেন এবং বিষ্ণুদের মাধ্যমে আবার রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছেন কিভাবে সেটা পরে আসছি। আচ্ছা। এবং বিষ্ণুদের একটা কবিতা রয়েছে, সেটা হলো দীর্ঘ কবিতা জন্মাষ্টমী। সেখানে কিন্তু আবার আমরা সেই প্রুফওয়ার্ককে দেখি, মানে প্রুফওয়ার্ক যেন একদম কি বলা যায় যে মানে হন্টিং ফিগার। হন্টিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এই জন্মাষ্টমী কবিতায় আমি প্রথম দিকেই দেখা যায় সন্ধ্যার ধোঁয়ার মুষ্টি, ঠিক প্রুফওয়ার্ক যেমন শুরু হয় সন্ধ্যার আকাশকে দিয়ে, ওখানে এরকম কথাগুলো আসে। আচ্ছা, আমি খুব দ্রুত বলে ফেলি। সমর সেনও কিন্তু প্রভাবিত হয়েছেন। সমর সেন বলতেন, যেটি আমরা ওই তার ঐতিহ্য সম্পর্কে জেনেছি, পোয়েট্রি ইজ নট এ টার্নিং লুজ অফ ইমোশন। উনি বলছেন যে এই বাক্যটা আমি মুখস্থ রেখেছি, সমর সেনের কথা। এবং সমর সেনের একটি কবিতা যেটি আমি উদ্ধার করেছি, একটি বুদ্ধিজীবী, সেখানে কিন্তু ওয়েস্টল্যান্ডের প্রসঙ্গ রয়েছে। কারণ লাইনগুলো দেখুন, তবু সত্য শুধু পতন বন্ধুর পথ, বন্ধাভূমি আর নিষ্ঠুর দিগন্ত। একদম ক্লিয়ারলি বন্ধাভূমির সে কথা এখানে এসছে। এবং একইভাবে আমরা যদি জীবনানন্দের দিকে তাকাই, সেই ওনার যে খুব বিখ্যাত প্রবন্ধ বা প্রবন্ধের বই কবিতার কথা, সেখানে তিনি এই ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের প্রসঙ্গে কথা বলছেন। কারণ তার ভাষায় তিনি বলছেন, কবিদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নবনব কাব্য বিকিরণ তাদের সাহায্য করছে। অর্থাৎ এই যে ইতিহাসের যে চলমানতা যা কবিকে ঋদ্ধ করে, এই ইতিহাস কিন্তু মূলত সাহিত্যের ইতিহাস, লিটারারি হিস্ট্রি, যেটি বলছেন জীবনানন্দ তার আগে কিন্তু বলে দিয়েছেন এলিয়ট। অর্থাৎ কিভাবে যুক্ত হচ্ছেন জীবনানন্দ। এবং জীবনানন্দের একটা খুব বিখ্যাত কবিতা ফুটপাতে, যেখানে তিনি এই এলিয়টকে নিয়ে আসছেন, মানে এলিয়টের যে নাগরিক অন্তঃসার শূন্যতা বা পুরোজমির যে চেতনা, সেটি ভাস্বর হয়েছে তার এই ফুটপাতে কবিতা। আমি দু একটি লাইন পড়ে শোনাচ্ছি। অনেক রাত হয়েছে, অনেক গভীর রাত হয়েছে, কলকাতার ফুটপাত থেকে ফুটপাতে কয়েকটি আদিম সর্পিনী সহদরার মতো এই যে ট্রামের লাইন ছড়িয়ে আছে, পায়ের তলে সমস্ত শরীরের রক্তে এদের বিষাক্ত বিস্বাদ স্পর্শ অনুভব করে হাঁটছি আমি। অর্থাৎ দেখুন, শহরকে আর শহর মনে হচ্ছে না, গ্রহণযোগ্য বাসভূমি মনে হচ্ছে না। যে রাস্তা দিয়ে হাঁটছেন তা সর্পিনী, তা সাপ। অর্থাৎ পুরো
ওয়েস্টল্যান্ড এখানে চলে এসছে। ঠিক অমিয় চক্রবর্তীও কিন্তু একইভাবে থিওরি অফ ইম্পার্সোনালিটি দিয়ে প্রভাবিত হয়েছেন। তার একটি কবিতার কথা বলা যেতে পারে, সেটি হলো হারানো অর্কিড। সেখানে তিনি আবার সেই প্রুফর্কের চরিত্রের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। এভাবে আমি দেখি যে আসলে আমাদের আমাদের 30-এর কবিদের মধ্যে যেমন প্রভাব রয়েছে, বাংলাদেশের কবিদের মধ্যে রয়েছে। বাংলাদেশের কবি অনেক রয়েছেন, আমাকে সময় দিলে পরে বলি। এবার রবীন্দ্রনাথের প্রসঙ্গে আসি। আমি ডক্টর মোহান্ত, আমি একটা কথা বলি। আমরা আপনার কাছ থেকে 30-এর কবিদের উপরে যে প্রভাব সেটি জানলাম। আমরা একটা কাজ করি, রবীন্দ্রনাথের উপরে যে প্রভাবটা সেটি আমরা একটু সুজিত কুসুম পালের কাছ থেকে জানার চেষ্টা করি। নিশ্চয়ই। সুজিত কুসুম পাল, আপনি আমাদেরকে বলুন যে আমরা জানি যে রবীন্দ্রনাথ তার কবিতা অনুবাদ করেছিলেন এবং তার যে পুনশ্চ, সেই পুনশ্চ কাব্যগ্রন্থের ভূমিকাতে যদি আমরা যাই, সেখানে অনেক কিছু আছে যা এই টি.এস. এলিয়টের ইঙ্গিতে ভর্তি। আপনি কি আমাদেরকে এটি আর একটু স্পষ্ট করে বলবেন? ধন্যবাদ। আসলে আমি এইটি একটু গল্প আকারে বলি, ছোট গল্পের আকারেই বলি, রবীন্দ্রনাথ কিভাবে টি.এস. এলিয়টকে ভালোবাসলেন। আসলে তিনি তাকে পছন্দ করতেন না, প্রথম দিকে তার নামেই শুনতে পারতেন না। বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত তাদেরকে বলতেন, তোমাদের এলিয়ট যে কি লিখে কি মাথা মুন্ডু আমি বাবু বুঝি না। তারপর তিনি এই তার কথাকে স্টাবলিশ করার জন্য রবীন্দ্রনাথ একটি প্রবন্ধ লিখলেন। সেই প্রবন্ধের নামটি ছিল আধুনিক কাব্য। এটি প্রকাশিত হয়েছিল 1932 সালে। তিনি এলিয়টের সমালোচনা করলেন। এই সমালোচনাকে আরো পোক্ত করার জন্য লেখা প্রিলিউড কবিতা থেকে উদ্ধৃতি দিলেন যে তিনি কেন মন্দ কিংবা কেন পছন্দের নয়। তখন বিষ্ণুদেরা ভাবলেন, রবি করে কি, এ তো মহা মুশকিল। তো উনি একটি কৌশল অবলম্বন করলেন, বিষ্ণুদের কৌশল, রবীন্দ্রনাথকে কিভাবে এলিয়টের প্রতি হেলানো যায়। তিনি তাকে একদিন একটা কবিতা দিলেন, বাংলা কবিতা, যে রবি এটা একটু দেখে দিন, আর আপনি সম্ভব হলে এডিট করবেন, কেমন লাগলো বলবেন। তার কবিতাটা দেখে রবীন্দ্রনাথের খুব ভালো লাগলো এবং এই ভালো লাগার গল্পটি তিনি সুধীন্দ্রনাথ দত্তকে বললেন। তখন সুধীন্দ্রনাথ দত্ত আর চেপে রাখতে পারলেন না। উনি বললেন, রবি, এই যে বিষ্ণু তোমাকে কবিতাটি দিয়েছে, এটি বিষ্ণুর লেখা নয়, এটি টি.এস. এলিয়টের জার্নি অফ দ্য ম্যাজাই কবিতার অনুবাদ। রবীন্দ্রনাথ বনে গেলেন, হ্যাঁ, বিষ্ণু তো আমাকে কিছু বলেনি, কবিতা খুবই ভালো হয়েছে। এবং আপনারা জানবেন, হয়তো অনেকেই জানেন, সেই কবিতার নাম দিয়েছিলেন বিষ্ণুদেব রাজর্ষিদের যাত্রা। এবং রবীন্দ্রনাথ খুব অনুতপ্ত হলেন এবং এলিয়টের প্রতি তার ভালো লাগা তৈরি হয়ে গেল। এত ভালো লাগা তৈরি হয়ে গেল, জার্নি অফ দ্য ম্যাজাই কবিতাটি তিনি নিজেই অনুবাদ করলেন। ওই যে 1932 সালে তার যে পুনশ্চ কাব্যগ্রন্থ প্রকাশিত হলো, পরে 33 সালের সংকলনে তিনি সেটিকে তীর্থযাত্রী নাম দিয়ে সেটিকে অন্তর্ভুক্ত করলেন। আমার মনে হয় এটি বোধহয় একটি পাপের প্রায়শ্চিত্তের মতোই হলো। আরো আশ্চর্যের বিষয়, রবীন্দ্রনাথের মতো লোক কিভাবে এটা পারলেন আমি বুঝলাম না। সেটি হচ্ছে, কবিতার নিচে অন্তত মূল কবিতা টি.এস. এলিয়ট এইটি লেখা বোধহয় তার দরকার ছিল। কেন যে তিনি করেননি? তিনি মহামানব, তিনি মহাপুরুষ, আমরা জানি না। আমরা শুধু অবলোকন করলাম, মন্তব্য করার কোনো অধিকার আমাদের নেই। তীর্থযাত্রীর নিচে আমি আশা করেছিলাম। আমি আপনাকে এখানে একটু থামিয়ে রাখি। থামাবো এই কারণে যে আমি একটু ফাইজুলের কাছ থেকে এই প্রসঙ্গে জেনে নিব, তাহলে ভালো হবে। ফয়জুল ভালো বলতে পারবেন এই জায়গাটাতে আরো অনেক কিছু। যে এই যে দেখুন, আমাদের একটা প্রশ্ন এসেছিল রবীন্দ্রনাথের সাথে এলিয়টের দ্বন্দ্ব নিয়ে, যে রবীন্দ্রনাথ এলিয়টকে পছন্দ করেননি, আবার এলিয়টের কোনো জায়গায় রবীন্দ্রনাথের উল্লেখ নেই। আমি জানি না যে এলিয়টের কোনো জায়গায় রবীন্দ্রনাথের উল্লেখ থাকাটা আসলে খুব বেশি সম্ভব ছিল কিনা। তবে রবীন্দ্রনাথের মতো কবিও কিন্তু
আধুনিক কবিতার প্রথম ধাক্কাটি সহ্য করতে পারেননি আসলে। পারেননি বলেই তিনি গ্রহণ করেননি। তারপরে এই অনেক কিছুর ভেতর দিয়ে যেহেতু তিনি রবীন্দ্রনাথ, সেহেতু তিনি একটা পর্যায়ে এসে মানতে বাধ্য হয়েছেন। আমি একটু ফয়জুলের কাছে যাই। ফয়জুল, আপনি কি আমাদেরকে বলবেন যে এই যে ব্যাপারটা রবীন্দ্রনাথের উপরে প্রভাব ফেললো, রবীন্দ্রনাথের কোন কোন জায়গায় আমরা এলিয়ট বা সেই সময়ের যে আধুনিক ইংরেজি কবিতা তার প্রভাব দেখতে পেলাম? আচ্ছা, প্রথমে অনেক ধন্যবাদ। প্রথমে আমি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কবিতার গুলো আমি কথা বলি। আলোচনা অনেক হয়ে গেছে। সেটা হলো যে পুনশ্চতে আপনার বাঁশি, কোপাই, সাধারণ মেয়ে, এই কবিতাগুলোর স্ট্রাকচার যদি আপনি খেয়াল করেন, সেখানে টিএসসি শুধুমাত্র একটি জিনিসের প্রভাব আছে, সেটা হচ্ছে ফ্রি মিটার, ফ্রি ভার্সের কবিতা এবং লং, দ্যাটস অল। কিন্তু টিএসসি যে ড্রাইভিং ল্যাঙ্গুয়েজ, চিত্রকল্প, সেগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মোটেই তার পুনশ্চ কাব্যগ্রন্থে অথবা শেষ সপ্তক 1945, শ্যামলীর কিছু কবিতা 1936 কোথাও কিন্তু নেই, থাকেও নি। তো এটা সমালোচনার জায়গা হিসাবে আমি বলবো না। আমি বলবো যে এটা সেই সময়ের ভারতবর্ষের যে ফিউডাল যে সোসাইটি, সেই ফিউডাল সোসাইটিতে প্রুফ রকের মতো নায়ক তৈরি হওয়াটা ঐতিহাসিকভাবে অসম্ভব ছিল। এবং ওয়েস্টল্যান্ডের যে বাস্তবতা, অর্থাৎ ধসে পড়ছে, সেটা ইউরোপে ছিল, ভারতবর্ষ তখনও ধসে পড়েনি। ভারতবর্ষের স্পিরিচুয়ালিটি এবং তার ট্র্যাডিশন তখনও অক্ষুণ্ণ। কাজে ওই জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোভাবেই প্রুফ রক বা ওয়েস্টল্যান্ডের বাস্তবতার কাছাকাছি যেতে পারতেন না। আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর টি.এস. ইলিয়টের প্রভাবে যদি কোনো কবিতা লিখতেন, অবশ্যই আমি মনে করি তিনি টি.এস. ইলিয়টের চাইতে আরো ড্র্যাগিং কবিতা এই সময়টা তিনি লিখতেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সুজিত কুমার পাল যে আধুনিক কাব্য নিয়ে কথা বলেছেন, ওই জায়গাটাতে সুজিত কুসুম পাল, সুজিত কুসুম পাল, আমি খুব দুঃখিত, হ্যাঁ, যে আধুনিক কাব্য 1932 পরিচয় যেটা প্রকাশিত হয়েছিল, সেখানের সাথে আমি একটু যোগ করবো। হ্যাঁ। এটা কল্লোল যুগের কবিদের বিভিন্ন রকম প্রভোকেশনের পরে উনি বাধ্য হয়ে এটা লিখেন নিজেকে ডিফেন্ড করার জন্য। কারণ এর ভিতরে যে 1932 যে পুনশ্চ প্রকাশিত হয়, সেখানে আসলে টি.এস. ইলিয়টের ওই ফ্রি ভার্স এবং লং স্ট্রাকচার ছাড়া আর কোনো কিছু প্রভাব ছিল না। তো স্বাভাবিকভাবে কল্লোল যুগের কবিরা নিশ্চয়ই ওনাকে বলেছিলেন যে আসলে এটা কি হচ্ছে, আধুনিক কবিতা তো আপনার ভেতরে দেখা যাচ্ছে না। সো হি ওয়ান্টেড টু ডিফেন্ড হিমসেলফ। রবীন্দ্রনাথ বিহারীলাল প্রভাবিত একজন রোমান্টিক কবি, এটা আমরা সবাই জানি। এবং তিনি এই প্রবন্ধের শুরুতেই উনি রোমান্টিকদের ডিফেন্ড করেছেন যে ইম্পার্সোনাল পোয়েটকে যে ইম্পার্সোনাল হতে হবে, যেটা টি.এস. ইলিয়ট বলছেন, এটা আসলে কতটুকু ঠিক? তাহলে তো একজন কবির কিছুই থাকে না। তাহলে কবি কি শুধুমাত্র যা দেখছেন সেই জিনিসটাকে ট্রান্সলেট করে কাব্যে নিয়ে আসবেন? এই পরিস্থিতিকে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোভাবে মানতে পারেননি। কাজেই তিনি তীর্যকভাবে টি.এস. ইলিয়টকে সেখানে আঘাত করেছেন যে কবিতার অ্যাস্থেটিক যেখানে নেই, লালিত্য কিছু নেই, সেটা কখনোই আধুনিক কবিতা হতে পারে না। এবং স্ট্রাকচার নিয়ে উনি সমালোচনা করেছেন। এই যে অ্যাব্রাপ্ট জাম্প, যে জিনিসটা আমরা আগেই বলেছি, যে ইমেজ চিত্র থেকে চিত্রতে জাম্প, একটা যে পাঠকের যে মনের যে স্থৈর্যকে নষ্ট করে, সেটা নিয়েও তিনি সমালোচনা করেন। এবং তিনি বললেন তার কাছে আধুনিকতা শেষে এসে বললেন যে আধুনিকতা, দিস ইজ কাইন্ড অফ ফিক্স থিং টু হিম। সত্য সুন্দর, এটা তার কাছে একটা স্থির জিনিস, মনের ভেতরের একটা জিনিস। বাইরের জিনিসের প্রভাবে এই যে অস্থিরতা, এই যে উদ্দামতা এবং এই যে কটাক্ষ আধুনিক বিশ্বের প্রতি, যেটা টি.এস. ইলিয়ট করেছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি বরঞ্চ নিজের ভিতরে থিতু হতে চেয়েছিলেন, এত আপনার কেয়স তিনি মোটেই চাননি। যে জন্য কবিতাতে আর আমরা টি.এস. ইলিয়টের নামগন্ধ আর কিছুই পাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর গৌরাঙ্গ মহান্তের কাছে আসব। এই যে বিষয়টি যে বাঙালি কবিদের উপরে, সেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে 30-70 পার হয়ে বাংলাদেশের কবি, তাদের উপরে যে প্রভাব, সেই জায়গাটায় যাওয়ার আগে আরেকটু মন্তব্য পড়ে নেই। আমাদের মন্ট্রিয়লের লেখক
বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় তিনি লিখে থাকেন। বিদ্যুৎ ভৌমিক তিনি লিখেছেন, আই এক্সটেন্ড মাই হার্টফেল থ্যাঙ্কস টু দ্য ওয়াইজ গেস্টস as well as the wise host in the highly thoughtful discussion of T.S. Eliot, an American-born popular British poet, essayist, publisher, playwright, and literary critic in 20th century, who was well known for his. তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। বিদ্যুৎ ভৌমিক দাদা, আপনি দেখছেন, আপনাকে কৃতজ্ঞতা। রিজভি জামান আরো বলেছেন যে উই নোটিস ফ্রিকুয়েন্ট ইউজেস অফ এপিগ্রাফস ইন হিজ পোয়েমস। খুবই খাঁটি কথা। আমরা আরো কিছু মন্তব্য পেয়েছি। আমার মনে হয় যে পরে আবার পড়া যাবে। আমি একটু ডক্টর মহান্তর কাছে আসি। এই যে রবীন্দ্রনাথের উপরে প্রভাব, তা নিয়ে কি আপনি আর কিছু বলবেন? আমি একটু রবীন্দ্রনাথ নিয়ে বলি, কারণ একজন প্রশ্ন করেছেন যে রবীন্দ্রনাথের সাথে এলিয়টের সম্পর্কের যে ঘাটতি, এর কারণটা কি। যেটা আমার মনে হয় যে আসলে এলিয়ট কিন্তু, যেটা ফয়জুলও বলেছেন, যে রোমান্টিক যে চেতনা, এই চেতনার অনুগামী ছিলেন না। সুতরাং যারা রোমান্টিক কবিতা লিখছেন তাদের কবিতা এলিয়টের কাছে গ্রহণযোগ্য হবে না, সেটাই তো স্বাভাবিক। এজন্য এলিয়ট ওইভাবে, অর্থাৎ প্রথম দিকে যেভাবে রবীন্দ্রনাথকে পাঠ করেছেন, শেষের দিকে নৈব নৈবচ উনি আর পড়েননি। এবং যেহেতু একজন ভদ্রমানুষ এলিয়ট, সারা জীবনে তার নামও করেননি, কোনো চিঠিতেও রবীন্দ্রনাথের প্রসঙ্গ উত্থাপন করেননি। অসাধারণ একজন লোক। এটা তার ব্যক্তিগত জীবনের একটা অভ্যেস, কারণ উনি অনেক কিছু সাপ্রেস করতেন, প্রকাশ করতে চাইতেন না, এটা সবাই জানেন। তো এই হলো রবীন্দ্রনাথ এবং এলিয়টের সম্পর্ক। এলিয়ট তার দর্শনগত কারণে, তার তত্ত্বগত কারণে গ্রহণ করতে পারেননি, কিন্তু রবীন্দ্রনাথ খোঁচা মারলেও এলিয়ট নৈমিত্তিক ভাবে পড়েছেন, প্রতিদিনই প্রায় পড়েছেন। কারণ এদিকে অমিয় চক্রবর্তী তার কাছে বই পাঠাতেন, বিষ্ণুতে তাকে উদ্বুদ্ধ করতেন, এমনি ভাবে তিনি পাঠের মধ্যেই ছিলেন। এবং এই আমরা যেটা শুনলাম আপনার রবীন্দ্রনাথের কথা, এখানে বলা হলো যে তার আধুনিক রবীন্দ্রনাথ যে প্রবন্ধ লিখেছেন, সেই প্রবন্ধে কিন্তু একটা খুব খারাপ কথা আছে। খারাপ কথা হলো, আমি বলে রাখি, আধুনিক কবিদের তিনি অঘোরপন্থী বলেছেন। অঘোরপন্থী হলো যারা পচা জিনিস খায়, কুৎসিত জিনিস ভক্ষণ করে। যারা আধুনিক বা রবীন্দ্রনাথের ভাষায় অতি আধুনিক, তারা সেই কুৎসিত দ্রব্য ভক্ষণ করে। এই হলো রবীন্দ্রনাথের ভাষ্য। তো রবীন্দ্রনাথের সাথে তাহলে এলিয়টের সম্পর্ক থাকবে কি করে? আচ্ছা, যাই হোক, আমি এখন বাংলাদেশের কবিদের নিয়ে কথা বলতে চাই। যে বাংলাদেশের কবিরাও কিন্তু প্রভাবিত হয়েছেন, সেই 1940s থেকে শুরু করে সাম্প্রতিক সময় অবধির দিকে যদি আমরা তাকাই, দেখব যে এলিয়ট দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি। আবুল হোসেনের কথাই ধরুন। আবুল হোসেনের যে, আমি কি সময় পাচ্ছি? বলবো, একটুখানি বলি, 2 মিনিট বলি। আবুল হোসেনের নববসন্ত কাব্যের স্বগত কবিতায় সে বালুঝড়ের প্রসঙ্গ রয়েছে, একটা বন্ধা জীবনের কথা আছে। শামসুর রহমান তিনি প্রভাবিত হয়েছেন। তার যদি একটা কবিতার কথা বলি, সেটা হলো আঘাটায়। আঘাটায় দেখবো যে তিনি সেই নরভুক গাছ দেখছেন শহরে। গাছ কি মানুষকে খায়? সেরকম গাছের আবির্ভাব ঘটেছে। মানে একেবারেই একটা হিংস্র অবস্থা প্রকৃতির মধ্যে তিনি অবলোকন করছেন। সৈয়দ শামসুল হকের মাত্র একটা কবিতার প্রসঙ্গ আমি বলি, সেটা হলো আসন্ন অরণ্য দেশ। সেখানে তিনি বলছেন, যখন লাল সূর্য অবসিত পশ্চিমের পটে, অন্তিমে শয়ান এক বেগনি ভ্রুকুটি। বেগনি বলছেন, মানে এই লাল সূর্যের মধ্যেও সেই অন্তিম শয়ানকে দেখছেন, মৃত্যুকে দেখছেন। মানে সেই কি বলা যায় যে এলিয়টের চেতনায় তিনি উদ্দীপ্ত হয়েছেন। আল মাহমুদের প্রসঙ্গে বলা যেতে পারে, একটা কবিতাই বলি, প্রবোধ নামে কবিতায় তিনি দেখছেন যে এই শহর তাকে গণিকার মতো ডাকছে। মানে শহর সম্পর্কে যে চেতনা আমরা পেয়েছি এলিয়টে, সেই চেতনাই যেন সম্প্রসারিত হয়েছে আমাদের কবিদের মধ্যে। ঠিক আরেকটা কাব্যের কথা বলি, সিলেক্টেড পোয়েমস, সেটা সুদীপ সেন সম্পাদন করেছেন হায়াত সাহেবের। সেখানেও কিন্তু আমরা দেখি যে তিনি এলিয়টকে দিয়ে প্রভাবিত হয়েছেন। আমি তার একটা ইংরেজি কবিতার 2 লাইন, ছোট লাইন পড়ে শোনাচ্ছি। মেক মি ক্রাই, বার্ন দিস ওয়াইল্ডারনেস অফ ব্রিক্স অ্যান্ড স্টোন,
উইথ দ্য ফায়ার অফ আননোন বম্বস। এই ওয়াইল্ডারনেসকে তিনি ধ্বংস করে দিতে চাচ্ছেন, পুড়িয়ে দিতে চাচ্ছেন, কারণ তিনি বীতশ্রদ্ধ শহরের এই বিষয় নিয়ে। খন্দকার আশরাফ হোসেনও কিন্তু তার ৩ রমণীর কাসিদা কবিতার এলিয়েন কবিতায় এই নগরের খারাপ চিত্র তুলে ধরেছেন। এবং সম্প্রতি যারা কবিতা লিখছেন, একজনের কথা শুধু বলি, তিনি হলেন জাহিদ সোহাগ। তার একটি কাব্য অসুখের শিরোনাম, যেখানে এলিয়টের প্রসঙ্গ আসে, মানে এলিয়ট যেভাবে বিশুষ্কতার কথা বলেন, এলিয়ট যেভাবে বন্ধ্যত্বের কথা বলেন, সেভাবেই সে তার কথাগুলো মানে তৈরি করেছে। একটা লাইন শুধু বলি, দেখুন যে কিভাবে মিলে যায়, অর্থাৎ হোয়াট দ্য থান্ডার সেইডের সঙ্গে মিলে যায়। কোন জল এখানে পিপাসা মেটাতে এলে দীর্ঘতর সড়কের মতো পাথর হতে হয়। মানে এই সড়ক পাথর হয়ে যায়, মানে যেমন এলিয়ট যেমন বলছেন, হিয়ার ইজ নো ওয়াটার বাট অনলি রক, রক এন্ড নো ওয়াটার এন্ড দ্য স্যান্ডি রোড। ঠিক একই কথা আমরা এখানে দেখি। তো এভাবে আসলে আমাদের বাংলাদেশের কবিদের উপরেও তার প্রভাব বিস্তর রয়েছে, এখনো রয়েছে। আমরা বলতে পারি যে এই প্রুফওয়ার্কের প্রকাশ এবং তার মোটামুটি ১ দশকের ভেতরে সেটি বাঙালি পাঠকদের কাছে এসে গিয়েছিল। একটা কথা আমি বলে রাখি, আপনি একটা প্রশ্ন আমাকে করেছিলেন যে পরিচয়ের প্রথম সংখ্যাটি কখন বেরোয়। আমার মনে হয়েছে এটা ১৯৩১ খ্রিস্টাব্দে। আচ্ছা, এই উত্তরটা আমার দেয়া জরুরি বলে মনে করছিল। অনেক অনেক ধন্যবাদ। এই আমরা এই যে সেই ধরুন ১৯২০, ২২, ২৫-এর দশকে আমাদের যারা ৩০-৭০ কবি, তারা প্রভাবিত হয়েছেন, পড়ছেন এবং তখন পড়ছেন এবং প্রভাবটা আমরা পরে দেখতে পাচ্ছি। এই প্রভাবটা কিন্তু ১০০ বছর ধরেই কিন্তু বিভিন্ন ভাবে আমরা লক্ষ্য করছি। আমি একটু সুজিত কুসুম পালের কাছে অন্য একটি প্রশ্ন করে ফেলি। সেটা হচ্ছে, এতক্ষণ আমরা শুনছিলাম যে বাঙালি কবি সাহিত্যিকদের উপরে এলিয়টের ভাব, প্রভাব ইত্যাদি নিয়ে। আপনি তো ক্যানাডীয় সাহিত্য নিয়ে কাজ করেন, আমরা জানি। ক্যানাডীয় সাহিত্যিকদের কাছে এলিয়ট মানে কিভাবে মূর্তমান, তার গুরুত্ব কতখানি, তিনি কতটা আলোচিত? ধন্যবাদ। আসলে ব্রিটিশ শাসন আমলে এদেশে কানাডীয় সাহিত্য বলতে কিছুই ছিল না। যেটি হয় সব দেশে, উপনিবেশ, তারা ক্লাসে পড়িয়েছে শুধু রাজা বাদশাদের ইতিহাস, আর কিচ্ছু না। যাই হোক, এদেশের সাহিত্য আন্দোলনের ইতিহাস যদি আমরা পড়ি, দেখি এখানে একটি মন্ট্রিয়াল গ্রুপ ছিল। আপনিও কাজ করেছেন, জানেন যে গ্রুপে স্কট ছিলেন, স্মিথ ছিলেন, কেনেডি ছিলেন। তো তুলনামূলকভাবে তাদের বয়স একটু কম ছিল। বয়সে প্রবীণ যারা, তারা কিন্তু আধুনিকতাকে গ্রহণ করতে চাইতেন না। একজনের কথা বলি, ইজে প্র্যাট, যিনি টরন্টো ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উনি, যার নামে একটি চেয়ার আছে, উনি প্রফেসর এমেরিটাস হিসেবে ছিলেন। তিনি 1920-এর দশকে কিছু কবিতা পাঠিয়েছিলেন পোয়েট্রি ম্যাগাজিনে। তখন হ্যারিয়েট মনরো ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক, আর তার মাথার উপরে ছিল একজন বিদেশ সম্পাদক, তখন এজরা পাউন্ড। তার মাথায় তখন সবসময় কাজ করে যে আমেরিকার বাইরে থেকে যে কবিতাগুলো নেওয়া হবে, এই কবিতাগুলোকে তো এজরা পাউন্ডের হাত দিয়ে যাবে, এবং এই প্রুফওয়ার্ক কিন্তু এজরা পাউন্ডের হাত দিয়ে। রাইট। তো তখন উনি এজরা পাউন্ডের ভয়ে তার ওই ইজে প্রেটের কবিতাগুলো ফেরত দিলেন, এই অজুহাতে যে এই আপনাদের এই কবিতাগুলোর মধ্যে, আমি আরেকটা কথা ক্লিয়ার করে বলি, এখানে কিন্তু শুধু ইজে প্রেটের কবিতা না, ওনার বন্ধু বান্ধব আরো কয়েকজনের কবিতা সহ। তো উনি ফেরত দিলেন যে কবিতা দেখে মনে হচ্ছে যে এই কবিতাগুলো এখনো ভিক্টোরিয়ান এরার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারেনি, আমরা একটু আধুনিক কবিতার অপেক্ষায় আছি। তা আশা করি আমরা ভবিষ্যতে আপনাদের কাছ থেকে আধুনিক কবিতা পাবো। এবং সত্যি উনার বোধহয় মৃত্যু হয়েছে 1936 সালে, হ্যারিয়েট মনরো। 1934 সালে উনি বলেছিলেন যে হ্যাঁ, ক্যানাডিয়ানরা পুরোপুরি শৃঙ্খল মুক্ত হয়ে গেছে, তারা এখন ভিক্টোরিয়ান এরার শৃঙ্খল ফ্রি। উল্লেখ করা ভালো, তার মৃত্যুর পর ক্যানাডিয়ানরা
এই পোয়েট্রি ম্যাগাজিনের এডিটোরিয়াল বোর্ডও কিন্তু কাজ করেছেন, তারা অনেক দূর এগিয়ে গেছেন। এবার একটু প্রভাবের কথা বলি। কতটুকু? একটু সংক্ষিপ্ত হতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, সময় কম, বুঝতে পারছি। হ্যাঁ। আমি তাহলে একটু সংক্ষেপেই বলি। নর্থরপ ফ্রাই, যিনি বিংশ শতাব্দীর কাউকে নিয়ে কাজ করেননি, যিনি কাজ করেছেন একেবারে পেছনের দান্তে, সসার, মিল্টন, এসব শেক্সপিয়ারদের নিয়ে, তিনি একমাত্র বিংশ শতাব্দীর এলিয়টকে নিয়ে একটি বই লিখেছেন। এবার একটু মার্গারেট অ্যাটউডে আসি। মার্গারেট অ্যাটউডের শতভাগ আক্রান্ত কিছু কিছু কবিতায় এলিয়টের প্রভাব দ্বারা। আমি আক্রান্ত শব্দটি বলছি, একটা কবিতার কথা বলি, 4টি লাইন, ছোট্ট লাইন। এটি তার পাওয়ার পলিটিক্স কাব্যগ্রন্থের প্রথম কবিতা। ইউ ফিট ইনটু মি। নারী ও পুরুষের মধ্যে কথা হচ্ছে, মানে তুমি আমাতে মিশে আছো। লাইক হুক ইনটু অ্যান আই। এই হুকটা কিন্তু এখানে উনি জেনিটাল অর্গান বলছেন, এবং তার অর্গানটাকে বলছেন আই, পুরুষের অর্গানটাকে বলছেন হুক। একটা হুক যেভাবে আয়ের মধ্যে অ্যাডজাস্ট করে, ইউ ফিট ইনটু মি। দেখেন, এইবার উনি এলিয়টীয় কায়দায় আবার ফিরে আসছেন। পরক্ষণে বলছেন এই হুকটা কি? এ ফিশ হুক অ্যান ওপেন আই। হুক দিয়ে যে মাছ ধরা হয়, সেই হুকের মধ্যে কিন্তু খাবার জড়ানো থাকে। মাছকে প্রতারণা করা হয় খাবার দিয়ে। নারীরা এভাবে প্রতারিত হয়। তাহলে দেখুন, প্রথম 2 লাইনে রোমান্টিক ফ্যান্টাসি আছে, পরের লাইনে টেরোরিজম, বিকৃত যৌনতা। সংক্ষেপে, যেহেতু সময় কম, আমি এটুকু বললাম। ধন্যবাদ আপনাকে। আমরা মার্গারেট অ্যাটউডের প্রসঙ্গে যা জানলাম, অথবা নর্থরপ ফ্রাই সম্পর্কে যা জানলাম, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং এটি সত্য যে আসলে এই যে সমাজ, মানে ব্যাপারটা হয়েছে যে আধুনিকতা কবিতায় সেই সমাজে দ্রুত আত্মীকৃত হয়েছে, যেই সমাজ নিজে এগিয়ে গিয়েছিল দ্রুত। আমাদের বাঙালি সমাজ 1920-এর দশকে, 30-এর দশকে, যেটা সুমন বলছিলেন, যে সমাজটি তো সেই জায়গায় আধুনিক হয়নি, সুতরাং সে তার সাহিত্যকে আধুনিক আসলে করে তুলবে কি করে, এরকম একটি ব্যাপার কিন্তু ছিল। আর ডক্টর মহন্ত যেটা বলছিলেন, সেই জায়গায় রিজভী জামান একটি উদাহরণ দিয়েছেন। মানে আপনি বলছিলেন বাংলাদেশের কবিদের উপরে, সেই জায়গায় তিনি রফিক আজাদের কবিতায় এলিয়টের প্রভাবের নিয়ে একটি কথা বলেছেন। এই তো সেই দিনের কথা, আমি এক ফুলের নামধারী সুশ্রী রমণীর ঠোঁটে চুমু খেতে গিয়ে ঝামা ইটের ঘষা খেয়ে এলাম। কি একটা কঠিন কথা হয়ে গেছে। এবং অধ্যাপক রিজভী জামানের ভাষায় সেখানে তিনি বলছেন যে এলিয়টীয় প্রভাব রয়েছে। ফয়জুলের কথার প্রশংসা করেছেন মাহমুদ হোসেন, অনেক ধন্যবাদ মাহমুদ হোসেন, আপনি দেখছেন। অনুপ সেনগুপ্ত, তিনি আমাদের টরন্টোর একজন নাট্যকর্মী, আমাদের বন্ধুজন, তিনি আমাকে, সুজিত দাকে এবং অন্য 2 বক্তাকে অনেক মানে প্রশংসা করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের আরেক বন্ধু ইংরেজির, তিনি আহসান হাবিব রেজা, তিনি বলেছেন যে আলোচনা বেশ ফ্রুটফুল হচ্ছে, সবাই দেখছেন। হোসনে আরা জেমি, তিনি দেখছেন, সুজিতদার প্রশংসা করেছেন। যাক, আমরা একটু ডক্টর মহান্তর কাছে আবার ফিরে আসি। সংক্ষেপ ওই জায়গাটায় আপনি একটু যদি বলেন যে ওই যে যেটা বলছিলেন আপনি, যে এলিয়টের উপরে উপনিষদ এবং মহাভারত এবং কৃষ্ণের যে প্রভাব, সেই জায়গাটায় আর একটু অল্প আলোকপাত করুন। আমি একটু পাঠ করেও শোনাতে চাই যদি সময় হয়। হ্যাঁ। বাংলাটা শোনালে মনে হয় বেশি ঠিক ভালো আছে, হবে। আপনি একবারে বাংলাটা দিন, আচ্ছা, ইংরেজিটা দেওয়ার দরকার নেই। ইংরেজিটা দেওয়ার হ্যাঁ। দরকার নেই, কারণ ইংরেজি আমরা অনেক বকবক করেছি। একটু একটু অনুবাদ বাংলাতেই কে যাই। করেছেন? অনুবাদ আমি জগন্নাথ চক্রবর্তীর অনুবাদ থেকে পড়ছি। আচ্ছা। অনুবাদ, হ্যাঁ, এটা আসলে 4 কোয়ার্টার্স আর কেউ করেননি, কিছু কিছু অংশ করেছেন অন্যান্যরা। হ্যাঁ। তো আমি সামান্য কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি যে কিভাবে প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধনটা হলো। এটি খুব জরুরি একটা বিষয়। এবং এলিয়ট চেয়েও ছিলেন যে বুদ্ধের যে মতবাদ, তারপরে কৃষ্ণের যে মতবাদ এবং খ্রিস্টীয় যে বিশ্বাস, এগুলোর সম্মিলনের মধ্য দিয়ে একটা
ক্রমোন্নয়নের দিকে তিনি ধাবিত হচ্ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে এভাবেই উৎকর্ষের দিকে যাওয়া যেতে পারে। সে যাই হোক, আপনি জানতে চেয়েছেন যে ফোর কোয়ার্টার্স থেকে কিভাবে কৃষ্ণের কথাগুলো এলো এবং কিভাবে সকাম সাধনাকে তিনি মেনে নিলেন, সে প্রসঙ্গে এই কয়েকটি লাইন আমি পড়ে শোনাচ্ছি। কাল প্রত্যাহৃত হলে ভবিষ্যৎ এবং অতীত উভয়কে সমভাবে ভাবো। কর্মেরও মুহূর্ত নয়, অকর্মেরও নয়, সেইক্ষণে পেতে পারো বাণী, যেভাবে ভাবিত হয়ে অন্তকালে মানুষের মন হয় সমাহিত, সেটি বিশেষ কর্ম এবং প্রত্যেক ক্ষণ মৃত্যুকাল। যে কর্ম ফলাবে ফল অন্যের জীবনে, কর্মের ফলের কথা মনেও এনো না, অগ্রসর হও। সমুদ্র নাবিক বৃন্দ, অভিযাত্রী দল, তোমরা বন্দরে যারা এসেছিলে এবং তোমরা সমুদ্রের শান্তি ও শাসন ভোগ করবে শরীর যাদের অথবা অন্য যা কিছু, তোমাদের পরিণামে এটি কৃষ্ণের কথা, অর্জুনের প্রতি তার উপদেশ যুদ্ধক্ষেত্রে। শুধু ভালো থাকা নয়, অগ্রসর হও যাত্রী দল। মানে কৃষ্ণের প্রসঙ্গটা তিনি নিয়ে এসছেন সেই সমুদ্র যাত্রীর মধ্য দিয়ে, যাদেরকে বলছেন যে যুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের সামনে যেতে হবে। উই হ্যাভ মাইলস টু গো বিফোর উই স্লিপ, যেমন ফ্রস্ট বলেন তার কবিতায়, যেমন উপনিষদ বলছে এগিয়ে যেতেই হবে, যেতেই হবে, চড়াই বেতি চড়াই বেতি। ঠিক তেমনি করে এলিয়ট আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, থেমে থাকার নাম জীবন নয়। জীবন হলো সম্মিলন, জীবন হলো এগিয়ে যাওয়া। আমি মনে হয় এখানেই থেমে যাই, অনেক অনেক সময়ের ধন্যবাদ অভাবের কারণে। আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি 1 মিনিটের একটি উত্তর ফয়জুল ইসলাম সুমনের কাছ থেকে নিয়ে অনুষ্ঠান শেষ করব। আপনি আমাদেরকে বলবেন আজকের সময়ের যারা কাব্য চর্চা করছেন বাংলা ভাষায়, তাদের কাছে এলিয়ট কতখানি গুরুত্বপূর্ণ এখনো? অনেক ধন্যবাদ। মানে এত 100 বছর পার হয়ে গেছে, এতগুলো বছর পার হয়ে গেছে, এখনো আপনি দেখবেন যে তো মানে আমি মনে করতে পারি আমাদের 80 দশকের ছাত্র জীবনে আমরা হাতে যদি দুই একটা বই রাখতাম, সেটা ওয়েস্টল্যান্ড, ট্রু ফ্রক, এইসব বইগুলি কিন্তু, এবং তারপরে জেনারেশনকে আমি দেখেছি যে যারা এখন বাংলাদেশের পুরোধা কবি তরুণ, তারাও কিন্তু এখন পর্যন্ত সেই ওয়েস্টল্যান্ডের বিউটি নিয়ে আলাপ আলোচনা করে কিছুদিন আগে। তো এখনো এটা প্রাসঙ্গিক। এবং আরো আমি আপনাকে একটু আরেকটা জায়গায় নিয়ে যাই যে আধুনিক বাংলা যে গদ্য, যে কথা শিল্প, সেখানে এলিয়টের এই আধুনিক আপনার নায়কের ভূমিকা আমরা দেখতে পাই, এবং ওয়েস্টল্যান্ডের মতো যে ড্র্যাগিং রিয়ালিটি, সেটার আমরা প্রতিচ্ছবি দেখতে পাই। অর্থাৎ এলিয়টের এখনকার যে প্রভাব শুধুমাত্র বাংলা কবিতাতেও নয়, বাংলা এটা ভেরি মাচ পসিবল, এবং সেটা আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। আমি আপাতত এটুকুই বলবো, আপনি চাইলে আরো অনেক 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 ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে বলেছেন। আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা অনুষ্ঠান শেষ করব। শুধু দর্শক, এতক্ষণ আমরা টি.এস. এলিয়টের মতো একজন বরেণ্য কবি, অগ্রণী কবিকে নিয়ে কথা বললাম। যে 3 অতিথি আমাদের সাথে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমরা শুরুতে বলেছিলাম, এখন আবার বলে রাখি, আমাদের সাথে একজন তরুণ লেখক, কবি এবং টেলিভিশনের কর্মী, সাংবাদিক কর্মী জাহানারা পারভীন, তার থাকার কথা ছিল। তিনি এই প্রযুক্তিগত অসুবিধার কারণে যুক্ত হতে পারেননি। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি ঢুকতে পারছেন না, অসুবিধা হয়েছে। এই যে তিনি ঢুকতে পারলেন না, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। শুধু একটুখানি বলে রাখি, তিনি থাকলে আমাদের আলোচনা নিশ্চয়ই আরো অনেক বেশি ঋদ্ধ হতো, এবং তিনি আমাদের 4 জনের ভেতরে একজন লেখক ছিলেন যিনি টি.এস. এলিয়ট নিয়ে একটি গ্রন্থ লিখেছেন। তার গ্রন্থটি এই এবং এলিয়ট। আমরা তার কথা শোনার আজকে সুযোগ পেলাম না, নিশ্চয়ই ভবিষ্যতে কোনোভাবে আবার তাকে শুনবো। শুধু দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকলেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকলেন, কানাডা জার্নালের সাথে থাকলেন, সেজন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। আগামী 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আমরা শিক্ষক দিবস নিয়ে এনআরবি টেলিভিশনে
অনুষ্ঠান করব 5ই অক্টোবর সোমবার রাত 10টায়। সেটি বাংলাদেশে মঙ্গলবার সকাল 8টায় এবং ভারতে 7:30টায় অনুষ্ঠিত হবে। আপনারা আমাদের সাথে থাকলে আমরা আনন্দিত হব। আমাদের প্রত্যাশা আপনারা নিয়মিত এনআরবি টেলিভিশন দেখবেন, কানাডা জার্নাল দেখবেন। টরন্টোতে এখন রাত, সবাইকে শুভরাত্রি জানাই।